আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। তাহলে জি আমার ভাই, কথা। শোনা যাচ্ছে। আচ্ছা, সো আজকে আমাদের একটু লেট হয়ে গেল, আমরা দুঃখিত, 1-1.5 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে। সো আজকে আমাদের অলমোস্ট ওভারঅল 6টা লেকচারের মতো হয়ে গিয়েছে। সো 6টা লেকচার মানে আমরা 30টা করে 180টা ওয়ার্ড কভার করেছি। সো আজকে আমাদের লেকচার নাম্বার 7। তার মানে আমরা আজকে 181 থেকে শুরু করে 210তম ওয়ার্ড পর্যন্ত আজকে পড়বো। সো আজকে ক্লাসের লেকচারটা একটু সাজানো একটু উলটপালট হয়েছে। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো আজকে আমরা একটু এক্সাম্পল দেখতে পারলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু ব্যস্ত থাকার কারণে লেকচার প্ল্যানটা সাজাতে পারিনি। তবে আমি অর্থ বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে আহ আহ বুঝে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের তোমাদের প্রেসিডেন্ট তোমাদের সাথে একটু কথা বলবে, হ্যাঁ, 1 মিনিটের জন্য। আহ সো আপনি কন্টিনিউ করেন তাহলে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো ভাইরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন এনজয় করতেছ সবাই? জি ভাই, অনেক ভালো। অনেক ভালো, সত্যি? জি। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করা হয় এগুলো? কেমন কি অবস্থা? জি ভাই, যতগুলো পড়াইছেন সবগুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার? জি। দ্যাটস গুড, থ্যাংক ইউ। একটু বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, বুঝছো? এই ওয়ার্ড গুলা একটু একটু করে প্র্যাকটিস করো এবং তোমার এর ফলাফল তুমি নিজেই পাবা। আর এই জিনিসটা তো আসলে তোমরা নিশ্চয়ই জানো যে এটা একদিনের যে বিষয় না যে তুমি খা পড়লা আর হয়ে গেল। এটা তোমাকে চর্চা করে 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 তোমাকে নিয়ে আসতে হবে, হ্যাঁ? তো অধৈর্য হয়ে না তোমরা, প্র্যাকটিস চালাই যাও। আশা করছি ভালো কিছু আসবে, হ্যাঁ। সো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের তো মোটামুটি এ পর্যন্ত 6টা সেশন হয়েছে, তাই তো? জি ভাই। 6টা সেশনে 3 6 18 প্রায় 180টা জেনুইন ওয়ার্ড তোমরা শিখে ফেলেছো ইতিমধ্যে, তাই নয় কি? জি ভাই। আচ্ছা, দ্যাটস গুড। তার মানে 180টা ওয়ার্ড। আচ্ছা, তোমাদের কাছ থেকে আমি পরামর্শ চাই, এখন যারা ক্লাসের পার্টিসিপেন্ট মোটামুটি কমে গেছে, এখন লাস্ট কয়েকটা ক্লাস থেকে মোটামুটি এরকমই ফিক্সড পার্টিসিপেন্ট আছে। তো সমস্যা নাই। আমরা তোমাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমরা অফলাইনে তোমাদের জন্য একটা এক্সামের ব্যবস্থা করব, যার উপর ভিত্তি করে তোমাদেরকে আমরা যে টোটাল প্রাইস বলছিল 5,000 টাকা, সেটা তোমাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করবো, রাইট? ওকে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা অনলাইনে উইকলি টেস্ট নিব, যার উপর ভিত্তি করে তোমাদের প্রাইস থাকবে, সেটা ক্রেস্ট থাকতে পারে বা টি শার্ট থাকতে পারে। অর্থাৎ তোমাদের জন্য একটি প্রাইসের ব্যবস্থা আমরা রাখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডুয়েটের পক্ষ থেকে। আমি প্রেসিডেন্ট হিসেবে তোমাদেরকে বলতেছি, রাইট? ওকে। তো তোমাদের যেহেতু 6টা ক্লাস হয়েছে, তোমরা কি একটা টেস্ট দিতে চাও? তোমরা কি আগ্রহী? যদি হও তাহলে আমরা সেই অনুযায়ী আমরা একটা টেস্টের ব্যবস্থা করব। এটা সর্বোচ্চ হতে পারে তোমার আধা ঘন্টা বা 40 মিনিটের। যে ওয়ার্ড গুলো পড়েছো এর ভেতরেই, আহ এর বাইরে যাবে না তোমাদের। জি ভাই, আগ্রহী আছি। আচ্ছা, আমি তাহলে বাকিদের কাছ থেকে একটু মতামত শুনতে চাই। তুমি তো ফোরকান, রাইট? ওকে। আচ্ছা, জি ভাই। তোমরা একটু ফোরকান বাদে। ভাই টেস্ট কিরকম হবে? সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে তোমার অনলাইনে অনলাইনে হবে। হতে পারে সেটা তোমাদের ক্লাস চলাকালীন সময়ে অথবা দেখা যাচ্ছে কোনো একটা সময়ে, এবং এটা তোমার এমসিকিউ টাইপের হতে পারে, রাইট? ওকে। দেখা যাবে যে একটা ওয়ার্ড নিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, বা একটা এক্সাম্পল দেওয়া আছে, নিচে বলা হচ্ছে যে এই এক্সাম্পলের ফাঁকা ঘর থেকে কোন সুইটেবল ওয়ার্ডটা বসবে। অথবা দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডটার মিনিংটা কেমন হতে পারে, এরকম টাইপের। অর্থাৎ তোমরা যে ওয়ার্ড গুলো পড়েছো এইগুলোর উপরেই, এর বাইরে কিন্তু যাবে না, এর ভেতরেই। এই তো এমসিকিউ, এমসিকিউ টাইপের হবে, এরকম আর কি। এবিসিডি অপশন থাকবে, তোমরা খালি চুজ করবা, রাইট? এরকম। তাহলে ভাই একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে তারপরে পরীক্ষাটা নিতেন। ওটাই তোমাদের কাছে পরামর্শ চাচ্ছি, তোমরা আসলে কেমনটা চাও। আমি তো আসলে প্রেসিডেন্ট তাই বলে স্বৈরাচারের মতো চাপাই দিব তা তো আসলে হয় না। বা তোমাদেরও ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে। হ্যাঁ, এই জন্য ক্লাসের মধ্যখানে ডিস্টার্ব করলাম আমি, হ্যাঁ। ভাই নাদিয়া ইসলাম পরীক্ষার পিয়ানি। একদিন আগে জানাই দিলে ভালো হয়। না, একদিন না, তোমাদের ডেট নিয়েই জানাবো আমরা।
যে তোমাদের এই অমুক দিনে পরীক্ষাটা হবে এত ক্লাসে। 2-3 দিন, 4-3 দিন আগে তোমাদেরকে জানাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে একটু টাইমটা র্যান্ডমই, জানালে পরে আমরা একটু প্রিপারেশন নিতে পারি আর কি হ্যাঁ ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, আমি র্যান্ডমই জানাবো, সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে কয়েকজনকে র্যান্ডম ধরে দেখি। পাপ্পু দাস, আছো তুমি? হ্যাঁ ভাই আছি। ভালো আছেন ভাই? পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ ভাই, দ্যাটস সমস্যা গুড। নাই। আচ্ছা, নাদিয়া আছো? নাদিয়া কে? নাদিয়া জি কোথায়? জি ভাইয়া আসছি। আছো? পরীক্ষা দেওয়া যাবে ভাইয়া? জি ভাইয়া যাবে। দ্যাটস গুড, ওকে। আর কি আছো? কাউসার আছো? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দেওয়া যাবে তো না? জি ভাই, পরীক্ষা তো দেওয়া যাবে কিন্তু ভাই কিছু তো মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো পরীক্ষা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, দ্যাটস গুড। সমস্যা নাই ভাই। আচ্ছা না, আচ্ছা নাদিয়া, ওয়ার্ড গুলা কি অনেক কঠিন বোন? না ভাইয়া, ওয়ার্ড গুলা তো কঠিন না, কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে মানে এই ওয়ার্ড গুলো আসলে কোন পার্টস অফ স্পিচ ওইটা বুঝতে একটু কষ্ট হয়, মানে যখন সেন্টেন্সে ইউজ আচ্ছা। করতে যাই তখন ধরতে পারি না আসলে, মানে পার্টস অফ স্পিচ ও, মানে একটু ডিফিকাল্ট মনে হয় পার্টস অফ স্পিচ ধরাটা। বুঝতে পেরেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ওয়ার্ড গুলো শেখানো হয়েছে বেশিরভাগই হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ বেশিরভাগই। যেগুলো শেখানো হয়েছে বেশিরভাগই অ্যাডজেক্টিভ, খুব কম আছে ভার্ব, হ্যাঁ। সো তার থেকে একটা কাজ করবা, আমি যে কাজটা করি এখনো স্টিল করি রেগুলার, আমি একটা আমাদের টাইম ফ্রেম আছে ওয়ার্ড মিনিং শিখি আর কি। সো তুমি যে কাজটা করবা, যে ওয়ার্ডটা তুমি শিখেছো মুখস্থ করেছো, ওয়ার্ডটা গুগলে সরাসরি সার্চ দিবা, গুগল ট্রান্সলেটে না। ট্রান্সলেটে কিন্তু সার্চ দিলে ভালো ইয়ে আসে না কিন্তু। গুগলে সরাসরি সার্চ দিবা। গুগলে সার্চ সার্চ দেওয়ার পরে তোমার ওখানে ফুল মিনিংটা কোন পার্টস অফ স্পিচ সেটা দেখতে পারবা, বুঝছো? যেটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করো বোন বা ভাই, জি ভাইয়া। যে ইংলিশের মতো করে শেখার চেষ্টা করো, বাংলা অর্থের মতো করে না। সেন্সটা বোঝার চেষ্টা করো। এখন দেখা যাচ্ছে ভাইয়া, তাহলে কিভাবে বুঝবো ভাইয়া? যে ওয়ার্ডটার এক্সপ্লেনেশন কিন্তু তোমার গুগল ট্রান্সলেটে, গুগল ক্রোমে যেটা সার্চ দিলে কিন্তু চলে আসবে। এক্সপ্লেনেশনটা পড়ো, এভাবে মনে রাখার চেষ্টা করো। আমার কাছে মনে হয় এভাবে খুব ইফেক্টিভ হবে, বুঝছো? তাহলে প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি একবার করে সার্চ দাও, 2 সেকেন্ড করে যদি হয় বা 5 সেকেন্ড 10 সেকেন্ড করে যদি হয়, তাহলে তোমার কিন্তু অলরেডি প্রত্যেকটা ওয়ার্ড একবার করে মানে ঘাটা হয়ে যাচ্ছে, যদি বলি এভাবে করে, বা দেখা হয়ে যাচ্ছে। মনে থাকবে, বেশি ইফেক্টিভ হবে। ভাই একটা কথা আহ বলা ছিল। হ্যাঁ ভাইয়া বলো। তাই যেহেতু ওয়ার্ড গুলো আমাদের কাছে ফার্স্ট টাইম, তারপরে ওয়ার্ড গুলো একটু কঠিন, তো প্রথম এক্সামটা যদি আমাদের সহজ ভাবে দিয়ে শুরু হতো আর কি, যেমন বলতেছেন যে শূন্যস্থান দিবেন কোন ওয়ার্ডটা বসবে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের আচ্ছা যেহেতু ফার্স্ট টাইম, তো আমাদের শুধুমাত্র যে মানে ওয়ার্ড মিনিং আর কি পড়ছে, যেটা ভোকাবুলারি, আচ্ছা তো আচ্ছা ফার্স্ট টাইম যদি এরকম ইজি টাইপ দিয়ে পরীক্ষাগুলো শুরু হয় তাহলে মনে হয় ভালো হয়, এটা আর কি আমার মনে হয়। এখন বাকিরা কি বলবো জানি না। আচ্ছা, ফার্স্ট টাইম ঠিক যদি আছে। আমরা একটু হার্ড লাইনে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে আরো কঠিন মনে হবে জিনিসটা। মানে আমরা বুঝতে পেরেছি। স্বাভাবিকভাবে ভোকাবুলারি শিখছি, দেখা যাচ্ছে মানে ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ এরকম প্রাথমিকভাবে সহজ ভাবে যদি আগানো যায়, এটা আমার পরামর্শ ছিল আচ্ছা, আর কি। দ্যাটস গুড, ঠিক আছে, আমরা এটা কনসিডারেশন রেখেছি। আর তোমাদের জন্য আর একটা খুশির খবর যদি বলি, আমরা যে ওয়ার্ড গুলো শিখছি কঠিন কঠিন ওয়ার্ড, আসলে এগুলো আমরা আমাদের পুরো সেশন ধরে শিখবো না। হ্যাঁ, আমরা কিছু ভোকাবুলারির কিছু ইন্টারেস্টিং টেকনিক শিখবো আমরা, কিভাবে একটা ওয়ার্ড দিয়ে আরো একের অধিক ওয়ার্ড মানে মনে রাখা যায়, সহজ ওয়ার্ড গুলা কিভাবে একটার সাথে 4-5টা করে রিলেট করে পড়া যায়। এগুলো আমাদের পুরো কোর্স ধরে সাজানো আছে, বুঝতে পেরেছো? এই ওয়ার্ডগুলো কঠিন কঠিন ওয়ার্ডই আমরা শিখবো, ব্যাপারটা আসলে এরকম নয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে হানিফ ভাই কিছু ক্লাস তোমাদের কন্ডাক্ট করবে, আমি কিছু ক্লাস কন্ডাক্ট করব, যেহেতু আমাদের ক্লাস আরো আছে কিছু। তো সেক্ষেত্রে আমরা আরো বেশ কিছু, আরো সহজ কিছু স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং হাজির হব। সেহেতু অরিড হওয়ার কোনো কিছু নয়। আর একটা কোর্সে সবই যদি তোমার নতুন মানে সহজ থাকে, কোনো কিছু নতুনত্ব না থাকে, তাহলে সেটার আসলে যে যে আউটকাম সেটা একটু কমে যায়। তো সেক্ষেত্রে আমরা সহজও শিখবো, মিডিয়ামও শিখবো, একটু হার্ড টাইপেরও শিখবো, যাতে পরবর্তীতে আমাদের জন্য একটু সহজ হয়। হার্ড কোনো ওয়ার্ড পেলে যাতে আমরা বুঝতে পারি ইজিলি, হ্যাঁ। এ হলো কথা। আশা করছি তোমাদের ভালো হবে, এবং এই ওয়ার্ড গুলো তোমরা যদি নিউজ পেপার পড়ে থাকো, তাহলে তোমরা অনেক এনজয় করবা, হ্যাঁ। এবং তোমরা মিঠু ভাইকে ধন্যবাদ দিবা, ইমরান ভাইকে ধন্যবাদ দিবা, ইএলসি কেও ধন্যবাদ দিবা, যে ভাইয়া এখন তো অনেক অডি বুঝতে পারতেছি। কথা সত্য কথা, বুঝছো? তো এ হলো কথা তোমাদের সাথে। আশা করছি আমি আসবো তোমাদের সাথে, বেশ কিছু ইন্টারেস্টিং সেশন নিয়ে আমি আসবো। কয়েকটা সেশন ইমরান ভাই চালাচ্ছে আর কি, সমস্যা নাই।
আশা করছি তোমাদের এনজয়েবল হবে এবং ভালো লাগবে। রেগুলার 30টা করে ওয়ার্ড একটু পড়ো, সমস্যা হবে না আশা করছি। হ্যাঁ, এই তো তোমাদের জন্য ভাইয়া। আর এইটা হলো কি ধরা বাঁধা কোনো ইয়া না যে মানে করতেই হবে বা ইয়া করতে হবে। তোমার ডেভেলপমেন্টের জন্য তুমি যদি নিজেকে নেসেসিটি ফিল মনে করো নিজের জন্য, তাহলে অবশ্যই তুমি করবা, ঠিক আছে? উই আর eager টু হেল্প ইউ অ্যাকচুয়ালি, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার। তো আমরা তাহলে এক্সাম ডেটটা তোমাদেরকে আমরা জানাই দিব, হ্যাঁ? মিনিমাম 3 দিন আগে জানাবো, ঠিক আছে? যাতে তোমরা একটু প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, থ্যাংক গ্রুপ ইউ ভাইয়া। কয়টা হ্যাঁ, হবে? গ্রুপ এই যে জয়টা পড়া হবে, এই যে আজকে ক্লাস সেশন সহ 7টা গ্রুপ মিলে তোমাদের এক্সাম হবে মিনিমাম 3 দিন, 3 দিন পরে। এখন থেকে 3 দিন পরে ধরে ফেলো, যাতে তোমরা পড়াশোনা করতে পারো। হুম, Yes. ঠিক আছে, ধন্যবাদ। মানে আগামীকালকে ক্লাস হবে, তারপরের দিনে ক্লাস হবে, তাই না? তারপরের দিন তো ব্রেক, ঠিক আছে? মানে আমরা তো 3 দিন পরে ব্রেক দিচ্ছি, তাই নয় কি? 3 দিন পর পর ব্রেক দিচ্ছি না আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, 3 দিন পর পর ব্রেক দিচ্ছি। তার মানে আজকে 7 নাম্বার ক্লাস, তাহলে 7 নাম্বার ক্লাস হবে, 8 নাম্বার ক্লাস হবে, 9 নাম্বার ক্লাস হবে, তারপরে ব্রেক হবে। তাহলে আমরা পরীক্ষাটা দিব তোমাদের, আজকে তো 7 শেষ, তাহলে 8 এবং 9 এর পরের দিন ডে গ্যাপ, তারপরের দিন। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? গ্রুপে অ্যানাউন্স করে দিব, তারপরে বলে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, তাহলে তোমরা একটু মেন্টাল ভাবে প্রস্তুত রাখো। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, ওকে ভাইয়া, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে তোমাদের জন্য। আমরা ক্রেস্ট, টি শার্ট বা আমাদের যেটা ভালো হয় আর কি, তোমাদের জন্য আমরা এগুলো রাখবো, পুরস্কার রাখবো। হ্যাঁ, আর প্রাইজ মানি তো আছেই তোমাদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ওকে, সো আমরা তাহলে শুরু করি, আমাদের একটু ডিলে হয়ে গিয়েছে। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে যদি একটু বলতো সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আজকে আমরা আমাদের যে, ভাই একটু বড় করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে আমারটা একটু অর্গানাইজ করতে সমস্যা হয়েছে তো। আহ, এখন দেখা যাচ্ছে? জি ভাই ঠিক ওকে, আছে। সো আজকে আমরা পড়বো গ্রেগমেটের গ্রুপ নাম্বার 7। সো আজকে প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে হলো আমাদের অ্যাফিস। সো এটাকে যদি আমি একটু ভাঙি, যদি একটু দেখো, এ ফি প্লাস হচ্ছিল পি এ এসি। সো অ্যাপ মানে এটাকে তুমি বলতে পারো আপ। আপ মানে কি আমাদের এখন, তাই না? এখন অপরদিকে পিসকে তুমি কনভার্সন করো পি এস সি এর সাথে, অ্যান্ড পিস মানে হচ্ছে শান্তি। সো কেউ যদি বলে এখন শান্তি দরকার, তাহলে ধরো কোনো এক জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, কেউ একজন উত্তেজিত হয়ে আছে, কেউ একজন চেঁচামেচি করতেছে, তো তুমি যদি তাকে বলো যে হ্যাঁ এখন শান্ত হও, এখন শান্তি দরকার, এই যে শান্ত করার প্রসেস, এটাই হচ্ছে অ্যাফিস। হ্যাঁ, সো অ্যাফিস অর্থ হচ্ছে আমাদের শান্ত করা, শান্ত করা। ওকে, সো আমরা আসি এরপর নেক্সটে 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটার সাথে সবাই মোটামুটি পরিচিত। কিভাবে পরিচিত? কারণ এটা আমাদের ম্যাথমেটিক্সে, যারা ভিতরে ঢুকছে ম্যাথমেটিক্সে খুব বেশি ইউজ হয়। কিছু হলেই বলে যে এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। কেউ কি এটার সাথে পরিচিত, আরবিটারির সাথে? জি ভাইয়া। আচ্ছা, কিছু হলেই বলে আরবিটারি কনস্ট্যান্ট। কিভাবে? ধরো আমি কি করলাম, আমি ধরো সে একটা ক্যালকুলেশন করলাম, সে ধরো বা এ এক্স প্লাস, সরি ধরো এখানে আমাদের কি করলাম, র্যান্ডমলি একটা ভ্যালু দিলাম যে পি প্রপোর্শনালস টু 1/v ইনভার্স প্রপোর্শনাল টু। সো নেক্সট লাইনে আমি কি আসলাম, পি ইকুয়ালস টু একটা ধ্রুবক আসবে গুণন কত, 1/v। এই যে একটা ধ্রুবক নিয়ে আসলাম, এটা কি বলা হয়, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন এটা কিন্তু আমি হুট করে নিয়ে আসছি, তাই না? যেহেতু সমানুপাতিক চিহ্নের পরিবর্তে নিয়ে আসছি, এই জন্য বলতে পারি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। বাট এটা আমি চিহ্ন আকারে নিয়ে আসছি, হুট করে নিয়ে আসছি। এর উপরে কারো কোনো হাত নেই, এখন এক্সপেরিমেন্ট করে যে ভ্যালু পাওয়া যাবে সেটাই হবে কে এর ভ্যালু। তাহলে এই যে কারো উপর যে কারো কোনো হাত নেই, হুট করে আমাদের একটা জিনিস যে চলে আসলো, হ্যাঁ, সে এইটাকে বলা হচ্ছে আরবিটারি। সো হুট করে যে কোনো জিনিস চলে আসা, সো হুট করে যদি একটা জিনিস চলে আসে তাহলে সেটাকে বলা হয় আরবিটারি। এখন আরবিটারি আসছে মানে হুট করে চলে আসে। সে ধরো আমরা পড়ছি এফ, এফ সমানুপাতিক হচ্ছে এম। সো নেক্সট লাইনে ধরো আমি সে কথার কথা বললাম যে এফ ইকুয়ালস টু এম জি।
তো জি এর ভ্যালু তো একটা কনস্ট্যান্ট, তাই না? আমি সে ধরলাম আমরা উচ্চতা কিছু কনফার্ম করতেছি না, আমি ধরো 5 6 7 এর স্টুডেন্ট, আমাকে তুমি হুট করে জি এর ভ্যালু নিয়ে আসলে এবং বলে দিলা না জি এর ভ্যালু 9.8, তাহলে একটা 7 বা 8 এর ছেলে পেলে তার কিন্তু জি এর ভ্যালুর উপর কোনো আইডিয়া নেই, কোনো সে কোনো কিছু চেঞ্জও করতে পারে না, তাকে বলা হয়েছে এটা পড়তে হবে এটা পড়তে হবে, তার মানে এটাকে তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। সো এই আরবিটারি অর্থ হচ্ছে আমাদের স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচারী, হ্যাঁ, স্বেচ্ছাচারী। মানে আরবিটারি কনস্ট্যান্ট কি হচ্ছে, স্বেচ্ছাচারী, আমি হুট করে একটা কনস্ট্যান্ট আমি চাপিয়ে দিলাম, একটা ইকুয়েশন করতেছি করে ধুপ করে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, তাহলে এটাকে স্বেচ্ছাচারী ভাবে নিয়ে আসা হয়েছে। তো আরবিটারি মানে হচ্ছে আমাদের স্বেচ্ছাচারী। সো নেক্সট আমি আসি আর্কাইক। সো আর্কাইক জিনিসটা হচ্ছে হলো আমরা ভাইয়া, পড়েছি না। জি। ওয়ার্ড ওয়ার্ড গুলা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত সেটা একটু স্পেসিফিক বলে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা আবার বলি, হ্যাঁ। আমাদের মেইনলি টার্গেট হচ্ছে হলো দেখো একাডেমিক ইংলিশ, আমাদের মেইনলি কোন পার্টস অফ স্পিচ কোন এগুলো কোন টার্গেট না। ইনফ্যাক্ট তোমাদের আমি যদি বলি সবচেয়ে কঠিন এক্সাম যেটাকে ধরা হয় একাডেমিক ফিল্ডে জিআরই এক্সাম, জিআরই এক্সামেও কোনো এইসব কোনো পার্টস অফ স্পিচ কি আছে এগুলো ধরা হয় না আসলে, হ্যাঁ। সো আইএলস এর ক্ষেত্রে এগুলো কোনো পারাপারি কিছু নেই। সো এইগুলো হচ্ছে তো 6 7 পোলা আমাদের বেসিক বাচ্চাদের শেখানো হয়। সো এগুলো নিয়ে পারাপারি করার কোনো দিন নেই। ইনফ্যাক্ট আমি যে তোমাদের পড়াচ্ছি আমি কিন্তু সবগুলোর বানান ঠিক মতো জানি না। আমার কথা হচ্ছে আমি ওয়ার্ডটা দেখে আইডেন্টিফাই করতে পারতেছি কিনা যে এর অর্থটা কি, আমি লেখার কনটেক্সটটা বুঝতেছি কিনা, হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এটা। আচ্ছা সে ধরো তোমাদের জিআর এক্সামের কথা বলে, জিআর এক্সাম কিন্তু হয় এমসিকিউ এক্সাম, তোমার এই যে বানান স্পেলিং এ ভুল হয় না। সো এগুলো নিয়ে প্যারা নিবে না। সো আমরা মূলত জিআরই বেসি পড়াচ্ছি, জিআরই এগুলো সব জিআরই ভোকাবুলারি। সো এখানে মূলত বেশিরভাগ যা ওয়ার্ড আছে বেশিরভাগই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হ্যাঁ। সো পার্টস অফ স্পিচ নিয়ে প্যারা নেওয়ার কিছু না, ওটা তোমার কোনো কাজে আসবে না, হ্যাঁ, শুধু শুধু ওগুলো নিয়ে হেডেক নেওয়ার কোনো দরকার নেই। সো আমরা আসি নেক্সট হচ্ছে আর্কাইভ। সো তোমরা একটু বলো তো, আমরা বলি না যে জিনিসটা আর্কাইভে রাখা আছে, ধরো তোমাদের দেওয়া আছে ওয়ান ড্রাইভ দেওয়া আছে। সো ভার্চুয়ালি কোনো কিছু রাখলে কি বলে সেটা আর্কাইভে সেভ করা আছে। এখন আর্কাইভ বলতে বলতে বলছে প্রাচীন, এই যে এখানে বলছে এনশিয়েন্ট বলা হয়েছে, দেখছো, অথবা বলছে আউট অফ ডেট। সো আর্কাইভ আমরা পড়েছি না, আর্কাইভ CIEV বা এরকম সামথিং আর্কাইভ বাটন আছে। সো আর্কাইভ মানে কি, আমাদের পুরাতন ডকুমেন্ট যে জায়গায় রাখে, দলিল দস্তাবেজ যে জায়গায় রাখে। সো এই আর্কাইভের সাথে আমাদের আর্কাইভ শব্দটা মিল আছে। সো এই আর্কাইভ শব্দ অর্থ হচ্ছে প্রাচীন, হ্যাঁ। আমি যদি আবার একটু বলি আর্কাইকের সাথে মিল আছে আর্কাইভ। আর্কাইভে কি রাখে, আর্কাইভে পুরাতন জিনিসপত্র রাখে, হ্যাঁ। তার মানে আর্কাইভ অর্থ হচ্ছে প্রাচীন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্ল্যামরাস। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু ভাঙি। সো CLAM এটাকে আমরা আলাদা করলাম। আচ্ছা এরপর হচ্ছে অর আস, আচ্ছা সে ওই আস। সো ক্ল্যাম মানে হচ্ছে শান্ত, আর অরে বললাম আমি আর, আস ধরো আমি। সো ছেলে বয়সে কিরকম 9 10 সে সামথিং কিছু হলো, কোথাও যাচ্ছ কেউ তোমার বলছে "এই বাচ্চারা তোমরা একটু চুপ থাকো", তোমরা কি করতাম, মানে আমরা কি করতাম আরো সেখানে চেঁচামেচি শুরু করতাম। সো কেউ যদি আমাদের শান্ত থাকতে বলতো আমরা কি করতাম, সে জায়গায় আরো বেশি চেঁচামেচি করতাম। সো এখানে বলা হয়েছে ক্ল্যামরাস, ক্ল্যাম শান্ত, অর আর আস আমরা, অর মানে অথবা নাই এরকম পেঁচানো। সো আমাদের যদি কেউ শান্ত থাকতে বলে আমরা কি করবো, আরো চেঁচামেচি করবো, হ্যাঁ। সো ক্ল্যাম ওরাস, সো আমরা যদি মিলাই ক্ল্যাম মানে শান্ত আর আমি, তো আমাদের যদি, সরি সরি, এখানে জাস্ট ট্যাবটা একটু ডিস্টার্ব দিচ্ছে, জাস্ট। সো আস মানে হচ্ছে আমরা, হ্যাঁ। সো আমাদের যদি ধরো কেউ, তোমরা কেউ গ্রুপ বেঁধে গিয়েছো, সো আমাদের যদি কেউ ধরো কেউ বলতেছে যে একটু চেঁচামেচি কম করে একটু শান্ত থাকো, তাহলে কি করে ছেলেবেলের আমরা কি করে আরো বেশি চেঁচামেচি শুরু করে। সো আমাদের ক্ল্যামরাস শব্দের অর্থ হচ্ছে এটাই, ক্ল্যামরাস শব্দের অর্থ হচ্ছে চেঁচামেচি যুক্ত, হ্যাঁ। আমরা যদি একটু লিখি, ক্ল্যামরাস শব্দ অর্থ হচ্ছে চেঁচামেচি যুক্ত, চেঁচামেচি যুক্ত। আচ্ছা নেক্সট হচ্ছে ডার্থ। আচ্ছা সো এটা একদমই ইজি, তুমি যদি একটু দেখো। আচ্ছা এটাকে আমরা ভাঙি, শেষেরটুকু আর্থ, আর্থ মানে পৃথিবী। আচ্ছা এই ডিতে আমরা একটা, সরি ডিটা আমরা ধরলাম ডাবল, ডিতে ডাবল হয়। আচ্ছা তুমি আমাকে বলো এই মহাবিশ্বে পৃথিবী যতটা বসবাসের উপযুক্ত, আচ্ছা সে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আসো, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মানুষের বসবাস করার জন্য পৃথিবী যতটা উপযুক্ত অন্যান্য গ্রহ কিন্তু উপযুক্ত না। উপযুক্ত যদি হতো তাহলে এই যে যারা একটু ধনী টনি আছে তারা কি করতো, এই গরিবদের সব পৃথিবীতে রেখে তারা বলতো যে ঠিক আছে আমরা এখানে থাকবো না, এখানে অনেক বেশি মানুষ হয়ে গিয়েছে, আমরা একটু রিচ, আমাদের অবস্থান সাধারণ থেকে একটু উঁচু, তারা কি করতো টুপ করে ওই গ্রহে চলে যেত। সো আসলে এই পৃথিবীর মতো হুবহু আর কোনো গ্রহ এখনো পাওয়া যায়নি যেটা মানুষের বসবাসের উপযুক্ত। তার মানে আমরা কি বলতে পারি পৃথিবীর মতো গ্রহের আসলেই অভাব আছে, একটাই মাত্র গ্রহ আছে। তাহলে এই যে দেখো ডাবল মানে কি দুইটা,
আর্থ মানে পৃথিবীর মতো দুইটা গ্রহ, মানে পৃথিবী তো সিঙ্গেল, পৃথিবী তো ডাবল না, পৃথিবী একটা দুইটা না। তার মানে এটা কি ডাবলের কি অভাব আছে? ডাবল হলে তো সবাই ওখানে চলে যেত, তাই না? তো এই ডার্থ অর্থ হচ্ছিল আমাদের অভাব, অভাব। সো আমি যদি আবার একটু রিক্যাপ করি, অ্যাফিস অর্থ হচ্ছে শান্ত করা। কিভাবে আসলে অ্যাপ, পিস আছে। আরবিটারি, আমরা বলি না আরবিটারি কনস্ট্যান্ট, একটা ইকুয়েশন সলভ করতে হুটস করে একটা কনস্ট্যান্ট নিয়ে আসে এবং পড়া, এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। সেই আরবিটারি মানে কি স্বেচ্ছাচারী, কারণ তোমার কনস্ট্যান্টের উপর কোনো হাত থাকে না। থার্ড হচ্ছে আর্কাইক। আর্কাইক শব্দটা হচ্ছে আর্কাইভ থেকে, আর্কাইভে কি থাকে, পুরাতন জিনিসপত্র জমা থাকে, তার মানে আর্কাইক অর্থ হচ্ছে প্রাচীন। আচ্ছা, এরপর হচ্ছে ক্ল্যামরাস। সো ক্ল্যাম মানে শান্ত, শেষে আছে আস। আমাদের যদি কেউ শান্ত থাকতে বলে আমরা কি করি, আরো বেশি চেঁচামেচি করি। সো ক্ল্যামরাস শব্দ হচ্ছে চেঁচামেচি যুক্ত। ডার্থ, ডার্থে বাংলা পাই ডাবল আর, পৃথিবীর মতো দুইটা গ্রহ, মানে পৃথিবী সিঙ্গেল, পৃথিবী ডাবল না, এটার অবশ্যই অভাব আছে। সো ডার্থ হচ্ছে আমাদের অভাব। সো আমরা তাহলে নেক্সট ভোকাবুলারি সেকশনে যাই। ওকে, সো এখানে তোমরা যদি একটু দেখো, সো দেখো এক্সপ্লেকেবল। আচ্ছা, এক্সপ্লেকেবল আমরা পড়ছি না, আমরা বলি না যে তুমি জিনিসটা আমার কাছে এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করা মানে কি, ব্যাখ্যা করা, তাই না? সো এই এক্সপ্লেইন করার যে অ্যাবিলিটিটা, হ্যাঁ, এক্সপ্লেইন করা যে ক্যাপাবল, 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 ক্যাপাবল মানে কি তার যোগ্যতা, সে কোনো একটা জিনিসে এক্সপ্লেইন করার ক্যাপাবিলিটি বা ক্যাপাবল থাকা, সেটাই হচ্ছে এক্সপ্লেকেবল। দেখো এটা ওই যে এই যে এক্সপ্লেইন থেকে এক্সপ্লেইন আসছে, আর এখানে ক্যাপাবল থেকে আসছে ক্যাবল। সো আমাদের এই এক্সপ্লিকেবল মানে হচ্ছিল সে কি আমাদের এক্সপ্লেইন করা সম্ভব। এক্সপ্লেইন করা সম্ভব মানে কি, এটা কি বল কি ব্যাখ্যার যোগ্যতা বা, তার মানে ওভারঅল আমাদের সামারি কি আসতেছে, এক্সপ্লিকেবল মানে এক্সপ্লেইন করার অ্যাবিলিটি থাকা, শেষে অ্যাবল, তাই না? অ্যাবল মানে কি সক্ষমতা থাকা। সো আমাদের তার মানে এক্সপ্লিকেবল অর্থ দাঁড়াবে হচ্ছিল, এক্সপ্লেকেবল অর্থ দাঁড়াবে হচ্ছে ব্যাখ্যা করার সক্ষমতা, হ্যাঁ, বা ব্যাখ্যা যোগ্যতা। তো আমরা যদি একটু দেখি এই ওয়ার্ডটা অর্থ হচ্ছে আমাদের ব্যাখ্যা করা যায় এমন সামথিং, ব্যাখ্যা করা যায় এমন। তো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, এক্সপ্লেইন আর অ্যাবল, কোন জিনিসকে যদি এক্সপ্লেইন করার সক্ষমতা থাকে তাহলে তাহলে কি বলা যাবে, ব্যাখ্যা করা যায় এমন। এক্সপ্লেকেবল তো ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এরপরে দেখো আমাদের হাইপারবোল। তো আমরা ছোট মানে যারা এডমিশনে কোনিক্স পার্ট পড়েছি, কোনিক্সে কি ছিল, পরাবৃত্ত ছিল যেটাকে বলা হয় প্যারাবোলা, উপবৃত্ত ছিল যেটাকে বলা হয় ইলিপস, শেষে ছিল কি অধিবৃত্ত। অধিবৃত্ত মানে কি হাইপারবোলা, তাই না? তো অধিবৃত্ত কি ছিল আমাদের, ই এর মান ছিল এস গ্রেটার দ্যান ওয়ান। তো ফিগারটা কিরকম হতো, এই যে এরকম সামথিং হতো। সো ওই হাইপারবোলা, হাইপারবোলা, এই হাইপারবোলা থেকে হচ্ছে হাইপারবোলা আসছে। সো হাইপারবোল মানে কি, এখানে দেখো ই এর মান ওয়ান। তো এই হাইপারবোল মানে কি, কারো সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা। তুমি ধরো সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তুমি ধরো একজনের সম্পর্কে প্রশংসা বাড়ায় বাড়ায় বলতেছো, বা একজনের সম্পর্কে খারাপ জিনিস বাড়ায় বাড়ায় বলতেছো। এই যে একজনের সম্পর্কে বাড়িয়ে বলা, এই বাড়িয়ে বলাটাই হচ্ছে হাইপারবোল। সো হাইপারবোলকে আমরা কি বলতে পারি, ওভার স্টেটমেন্ট বলা হয়, হ্যাঁ। ওভার স্টেটমেন্ট, ওভার স্টেটমেন্ট মানে বাড়িয়ে বলা, স্টেটমেন্ট মানে তো মানে বক্তব্য দেওয়া, হ্যাঁ, বাড়িয়ে দেওয়া। আচ্ছা, নেক্সট আমাদের 3 নাম্বার ওয়ার্ড হচ্ছে হলো ইমিউটেবল। তার আগে আমাদের একটু পড়ে আসতে হবে, মিউটেবল পড়ে আসতে হবে, হ্যাঁ। তো আমরা আসি মিউটেবল। আচ্ছা, মিউট করা মানে কি, আমরা কি জানি, কেউ একজন বলে মিউট করা মানে কি? এই রাশেদ ইকবাল রনি বলো, মিউট করা মানে কি? মিউট বলতে আমরা বুঝি কোনো কিছু থামানো আর কি। থামানো, আচ্ছা ঠিক আছে। সো মিউট মানে তো আমাদের কি ভলিউম জিরো করে দেওয়া, সামথিং আমি কথা শুনতে পাচ্ছি না। সো মিউটেবল, মিউট, আচ্ছা এবার আসি মিউটেবল, প্রথমে আসি মিউটেবল পড়ি। মিউটেবল মানে হচ্ছে হলো পরিবর্তনশীল। থামানো মানে কি, তুমি কাউকে থামাতে পারতেছো মানে কি, তুমি তাকে চেঞ্জ করতে পারতেছো, হ্যাঁ। মিউটেবল মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল। যারে তুমি থামাতে পারবা তারা তো তুমি চেঞ্জও করতে পারবা। সো মিউটেবল অর্থ পরিবর্তনশীল, তাহলে ইমিউটেবল কি হবে, অপরিবর্তনশীল, হ্যাঁ। ইমিউটেবল অপরিবর্তনশীল। সো আমি যদি আসি, মিউটেবল মানে কি, তাকে তুমি মিউট করতে পারতেছো, তাকে তুমি চেঞ্জ করতে পারতেছো, তার মানে মিউটেবল আসবে অপরিবর্তনশীল। আর ইমিউটেবল মানে কি, মিউটেবল না, মিউটেবল না মানে কি তাকে তুমি পরিবর্তন করতে পারবে না, তার মানে ইমিউটেবল হচ্ছে অর্থ হচ্ছিল অপরিবর্তনশীল, হ্যাঁ। সো এখানে দেখো বলা হয়েছে নট ক্যাপাবল অফ বিং চেঞ্জ, চেঞ্জ করা সক্ষম না, আচ্ছা ঠিক আছে। সো তোমাদের কি মনে আছে আমি পড়েছিলাম ভিগো নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, ইনভিগোরেট মানে সাহস দেওয়া বা শক্তি যোগানো করা, কি মনে আছে? জি ভাই, শক্তি যোগান মুহূর্ত। আচ্ছা, সো ঠিক আছে। সো আজকে এখন আমরা পড়বো ইনডিফ্যাটিগেবল।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো এই ওয়ার্ডটা আমরা যদি একটু দেখি, ইনডিফ্যাটিগেবল, তার আগে আমাদের পড়তে হবে ফ্যাটিক। সো তুমি যদি ফ্যাটিক, TIGU, আচ্ছা। GUE। হ্যাঁ। তো প্রথমে তুমি আসো, ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি, হ্যাঁ। তুমি সে একটা এক্সাম্পল ধরো, ফ্যাট, ধরো কেউ একজন ফ্যাট, তার ওয়েট বেশি, 120 কেজি হয়ে গেছে। আচ্ছা, যার ওয়েট, সরি, ভর 120 কেজি আর যার ভর 70 কেজি, দুইজনই যদি সেম ডিস্টেন্স দৌড়ায়, যার ওয়েট মানে ভর একটু বেশি সে তো অবশ্যই একটু বেশি ক্লান্তি হবে। সো এখানে দেখো ফ্যাটিকের শুরুতে আছে FAT। সো ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি। তাহলে ইনডিফ্যাটিগেবল মানে কি, আমাদের ক্লান্তিহীন, অক্লান্ত, হ্যাঁ। অনেকে অনেকে পরিশ্রম করেও কি হয়, আমাদের ক্লান্ত হয় না, হ্যাঁ, সেটা হচ্ছে অক্লান্ত। সো ইনডিফ্যাটিগেবল হচ্ছে অক্লান্ত। তো আমি যদি আবার একটু দেখো, এই ওয়ার্ডটার রুট ওয়ার্ড হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক মানে ক্লান্তি, আর ইনডিফ্যাটিগেবল মানে কি, আমাদের অক্লান্ত, মানে যার ক্লান্তি আসে না, হ্যাঁ। সো আমাদের লাস্ট ওয়ার্ডটা অনেক সুন্দর, এটা যদি একটু রিলেট করে পড়তে পারো, এটার মানে আমি যখন পড়তাম তখন নেমোনিক্স অনেকে অনেকভাবে পড়াতো। সো এখানে একটু দেখো, হ্যাঁ, যে ইনডোলেন্ট। আচ্ছা, এই ইনডোলেন্টের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, এটা অনেকে অনেকভাবে পড়াতো, আমি নর্মাল ধরো এখানে আসো। সো এখানে INDO প্লাস হচ্ছে লেন্থ। তো ইনডোরকে তুমি বলো ইনডোর কনসিডার করো, ইনডোর। ইনডোর মানে কি, ঘরের ভিতরে। আর লেনকে তুমি লিনে কনভার্ট করো। সো ঘরের ভিতরে আমরা কি শুয়ে থাকি, হেলান দিয়ে থাকি বা শুয়ে থাকি। তাহলে আমরা ধরো বাইরে কোনো কিছু করি, সারাদিন ক্লাস ক্লাস করে বাসার ভিতরে যখন যাই, হলে রুমে যখন যাই, আমরা কি করি, শুয়ে পড়ি। কিন্তু একই সময় অনেকে দেখবা যেই পড়তে বসে, তার মানে তাদের তুলনায় অ্যাজ কম্পারেটিভ টু দেম আমরা কি অবশ্যই অলস, তাই না? তো আমি যদি আবার আসি ইন্ডোলেন্ট, ইন্ডোতে আসে ইনডোর, লেন্টে আমি ধরি লিন। লিন মানে কি, হেলান দিয়ে থাকা। সে ধরো তুমি শুয়ে আছো, তাহলে যে পড়তে বসছে আর যে শুয়ে আছে, পড়তে বসার তুলনায় যে শুয়ে আছে সে তো অবশ্যই অলস, হ্যাঁ। তো এই ইন্ডোলেন্ট শব্দ অর্থ হচ্ছে আমাদের অলস, অলস। ওকে। সো তাহলে আমরা আমাদের নেক্সট পাঁচটায় যাই। এই পাঁচটায় কি কারো কোনো সমস্যা আছে একটু বলো তো? নেই। সো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পাঁচটায় যাই। আমাদের প্রথম ওয়ার্ড দেখো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি আমার? জি ভাইয়া। আচ্ছা, তো প্রথম ওয়ার্ডটা দেখো, ইনসুলার। আচ্ছা, এটা হচ্ছে সোলার রিলেটেড, হ্যাঁ। ধরো ইনসুলারকে যদি আমি একটু ভাঙি, প্রথমে পাই ইন। ইন মানে কি, কোনো কিছুর মধ্যে। সোলার, SULAR। আচ্ছা, তুমি এই সোলারকে বলা যায়, সোলার বলা যায়। আচ্ছা, সোলার মূলত কি, আমরা বলি না সোলার প্যানেল, এটা কি সৌর রিলেটেড, রৌদ্র রিলেটেড না? তো ইনসুলার মানে কি, তুমি যদি একটু ভাঙো, ইনসুলার মানে একমাত্র সূর্যই কাজ করতেছে। তাহলে কেউ একজন যদি বলে, ধরো তোমার কাছে একটা ডিভাইস আছে, একটা ডিভাইস হচ্ছে কি একমাত্র সূর্যের আলোতে কাজ করে, আর একটা ডিভাইস সূর্যের আলো অন্ধকার যা আছে সবকিছুতে কাজ করে। তাহলে তুমি যদি দুইটা ম্যাটেরিয়াল কম্পেয়ার করো, তো তোমার কাছে মনে হবে কি, যেটা শুধু সোলারে কাজ করে এটা কি অনেক বেশি লিমিটেড, তার সুবিধা অনেক কম, অনেক লিমিটেশন আছে তার। তাহলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও কারো যদি লিমিটেশন থাকে, তাহলে এই লিমিটেশন থাকলে তারা আমরা কি বলবো, যে একজন মানুষের কি আছে, অনেক বেশি সমস্যা আছে, তাহলে এটার কি বলবো, বা তার মন মানসিকতা ছোট। তো এটার কি বলা যায়, সংকীর্ণ চিত্ততা বলা যায় না? তাহলে ইনসুলার জি মানে ভাইয়া। হচ্ছে সংকীর্ণ চিত্ত, হ্যাঁ। মানে তার অনেক কিছু লিমিটেশন আছে। তো আমি যদি এটার অর্থ আসে, এটা অর্থ হচ্ছে সংকীর্ণ, কীর্ণ চিত্ত, মানে অনেক বেশি লিমিটেড আছে। তো এখানে একটু দেখো, লিমিটেড ইন আউটলুক আর এক্সপিরিয়েন্স আর ন্যারো। আচ্ছা, সো এরপরে আসি ইনট্রানজিয়েন্ট। আচ্ছা ঠিক আছে। সো ইনট্রানজিয়েন্ট ওয়ার্ডটা অনেক সোজা। সো আমরা যদি একটু আসি ট্রানজিয়েন্ট, SIENT, ট্রানজিয়েন্ট। সো ট্রানজিয়েন্ট মানে কি, যে আমাদের ধরো একটা জিনিস বাড়তিছে বাড়তিছে, পিক পয়েন্টে পৌঁছানো কিভাবে, কতগুলো কাপে কাপে স্থির হলো। তাহলে এই যে আমার চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, তো চেঞ্জ কখন হয় তুমি আমাকে একটু বলো। একটা জিনিস তুমি যে লোহা যদি নাও, লোহা যারা কামার তারা কি করে, লোহা কি শক্ত লোহাকে নরম মানে শেপ চেঞ্জ করতে পারে না, ওইটাকে তাপ দিয়ে নরম করে, আগে নমনীয় করে নেয়, নমনীয় করেই তো আমাদের শেপটা চেঞ্জ করে। তার মানে আমরা ট্রানজিয়েন্টকে, যেহেতু এখানে কি চেঞ্জ হচ্ছে, তার মানে কি, আমি ট্রানজিয়েন্টকে যদি আমি রিলেট করি একটা বৈশিষ্ট্যের সাথে, তাহলে আমরা একটা বৈশিষ্ট্য বলতে, ট্রানজিয়েন্ট মানে নমনীয়তা, তাই না? তাহলে ইনট্রানজিয়েন্ট মানে কি, নমনীয় না। নমনীয় না মানে কি, অনমনীয়, হ্যাঁ। তো এটার অর্থ হচ্ছে অনমনীয়, অনমনীয়।
আমি যদি আবার আসি এই আচ্ছা, সো এটা আমাদের শেষ। আচ্ছা, নেক্সট আসো ইনট্রেপিড। আচ্ছা, সো এই ওয়ার্ডটা আমাদের একটু রিলেট করে পড়তে হবে, একটু দেখো ভালো করে। সো ইন এটা আমি সরাসরি রিলেটেড নেমোনিক্স পাইনি, আমি চেঞ্জ করে নিয়েছি ইনট্রেপিড। আচ্ছা, সো এই ট্রেপিডকে তুমি যদি একটু কম্পেয়ার করো, সে আমি যদি ধরি TRA, পি এর জায়গায় পি রাখলা, তুমি সে ই লাগাই দিলে ডি লাগবে, এখানে ডাবল পি হবে ট্র্যাপ। তো ট্রেপিডকে আমি যদি ট্র্যাপটের সাথে কম্পেয়ার করি, তা ট্র্যাপ মানে কি, কেউ যদি একটা ফাঁদে পড়ে, বিপদে পড়ে, তাহলে সে কি হয়ে যায় বলো তো? ধর তুমি হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছো, তুমি এক জায়গায় ভূত দেখছো। তো ভূত দেখলে কি করো, তোমার জান প্রাণ জানিয়ে আছে, দৌড় দাও অথবা তার দিকে এগিয়ে যাও। তো মানুষ অনেক সময় ফাঁদে পড়লে বা বিপদে পড়লে তার মানে ডোপামিন নিঃসরণের পরিমাণ মারাত্মক লেভেল বেড়ে যায়। এজন্য অনেক সময় দেখবা যে মানুষ যখন কোনো হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ফেস করছে, সে দেখবা তখন অনেক অসাধ্য কাজ সাধন করে ফেলে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে গ্রামে দেখা যায় যে মানে হঠাৎ করে বড় একটা বিপদে পড়ছে, কোনো কিছু নিচে পড়ে গেছে, সে একলা একলা বাচ্চা উঠে পড়ে, বা পানিতে পড়লে আরেকজন একটা জিনিস পারে না, হঠাৎ করে সে কাজ করে ফেলে। তো মূল কথা হচ্ছে হলো, মানুষ যখন কোনো ভীত থাকে, হঠাৎ করে যদি কোনো কিছু তাকে আঘাত করে, তার শরীর কি করে, তার মাত্রাতিরিক্ত ডোপামিন নিঃসরণ করে, এবং এর ফলে কি হয়, অনেক অসাধ্য কাজকেই সাধন করে ফেলে। এজন্য দেখা যায় যে যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ঘটে, বাস্তবে যেটা মানুষের কাছে মনে হয় যেটা সম্ভব না, সেটাও সে করে ফেলে। সো তাহলে এই যে ট্র্যাপড, তুমি যদি একটা ট্র্যাপে পড়ো, তো ট্র্যাপে পড়লে তুমি কি করবা, তাহলে অনেক অসাধ্য কাজও তুমি সাধন করে ফেলা, তার মানে কি তুমি ভয়কে জয় করে ফেলতেছো, তার মানে তোমার ভয় ডর কেটে যাচ্ছে, তার মানে এই যে এই জন্য এই ইনট্রেপিড অর্থ হচ্ছে ফিয়ারলেস বলা চলে, হ্যাঁ। ফিয়ার মানে কি, ভয়, ফিয়ারলেস মানে ভয় ডরহীন সামথিং। ওকে, সো আমরা নেক্সটে যদি আসি আমাদের, আচ্ছা আচ্ছা, এই রিভারেন্ট, ইরিভারেন্ট পড়ার আগে 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 আমাদের রিভারেন্টটা পড়তে হবে, হ্যাঁ। তো আমরা একটু আসি, REVE, RENT, রিভারেন্ট। আচ্ছা, রিভারেন্টকে দেখো তো, আমি প্রথমটা এটা কি, রিভার যদি লিখি, আমি একটু বানান লিখি, রিভার লেখা যায়? রিভার মানে কি বলো তো? নদী। নদী। নদী, আচ্ছা ঠিক আছে। সো তুমি যদি হিন্দুইজমটা খেয়াল করো, হিন্দুইজমে কি হয়, ওরা আপনাদের যেটা পদ্মা, ওদের ওখানে সেটা গঙ্গা, এটাকে কি করে, ওরা খুবই শ্রদ্ধা করে, খুবই শ্রদ্ধা করে। তো তুমি যদি এই রিভারেনকে ওই রিভারের সাথে কম্পেয়ার করো, গঙ্গার সাথে যদি কম্পেয়ার করো, গঙ্গাকে ওরা অনেক অনেক বেশি শ্রদ্ধা করে। তা এই রিভারেন মানে হচ্ছে হলো শ্রদ্ধার যোগ্য, হ্যাঁ, শ্রদ্ধার যোগ্য, শ্রদ্ধা, শ্রদ্ধা বা শ্রদ্ধার যোগ্য, হ্যাঁ, বুঝা গিয়েছে? বা এখানে বলা যায় শ্রদ্ধেয় বলা যায়, এটা সবচেয়ে বেশি বেশি বললে ভালো হয়। বল না, শ্রদ্ধেয় পিতা, শ্রদ্ধেয় শিক্ষক, মানে যার কি আমাদের শ্রদ্ধা পাওয়া দরকার, শ্রদ্ধেয়। আচ্ছা, তাহলে ইরিভারেন্ট কি হবে, যে শ্রদ্ধা পাওয়ার যোগ্য না। তাহলে রিভারেন্ট মানে কি আসলো, শ্রদ্ধেয়, যে শ্রদ্ধা পাবে। তাহলে ইরিভারেন্ট কি, যে শ্রদ্ধা পাবে না, তার মানে কি শ্রদ্ধাহীন, হ্যাঁ। ইরিভারেন্ট অর্থ হচ্ছে শ্রদ্ধাহীন, শ্রদ্ধাহীন। আমি আবার যদি একটু রিলেট করি, এই যে রিভারেন্ট, রিভারেন্টকে তুমি যদি প্রথম REV আর রিভার, এটা যদি রিভারের সাথে কম্পেয়ার করো, তো হিন্দুইজমে কি করে, তোমার হচ্ছে হলো গঙ্গাকে অনেক বেশি শ্রদ্ধা করা হয়, সম্মান করা হয়। তাদের কাছে কি এই গঙ্গাটা কি শ্রদ্ধেয়, তাই না, অনেক বেশি শ্রদ্ধা করে। সো তাহলে আমরা রিভারেন্ট অর্থ হচ্ছে শ্রদ্ধেয়, আর ইরিভারেন্ট অর্থ হচ্ছে শ্রদ্ধাহীন। এই ওয়ার্ডটা খুবই কিন্তু কাজে লাগে, হ্যাঁ। আচ্ছা, সো এটা আমাদের গেল। নেক্সট ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটা ভাঙলে আমরা দেখো এখানে কি আছে, এলটাকে যদি আলাদা করি, OATH, এই ওয়াট মানে কি, এটা মানে কি শপথ না? কেউ পারো না? জি, জি ভাইয়া। শপথ, আচ্ছা। তো তুমি লেট কে কনসিডার করো, এল কে কনসিডার করো লেট। আচ্ছা, তুমি আমারে বলো, ওই যে ছোটবেলায় স্কুলগুলো দেখা যায়, মানে এখন তো মারা টারা যায় না সামথিং, মানে আঘাত টাঘাত করা যায় না, ছোটবেলায় যে সকালবেলা পিটি হতো, পিটিতে একটা ফেস ছিল শপথ। তো শপথে যদি মানে অনেকে পিটিতে যদি লেট করে যেত, তাহলে সে শেষে শপথ পেতো বা কোরআন তেলাওয়াত পেতো। তো ওই টাইমে কি করতো, মানে আমাদের স্কুলে যেটা দেখেছি, ঢুকতে দিত না গেট থেকে। তাহলে ওই টাইমে কি করতো, এরপর ঢুকতে দিত কখন, পিটি শেষ হওয়ার পরে পরে চেয়ারম্যান বা হেডমাস্টার রুমে পাঠাতো। তাহলে যে কেউ কি তাহলে পছন্দ করবে যে সে পিটির পরে যাবে? কারণ পিটির পরে গেলেই তো হেড স্যার হচ্ছে বকাঝকা করে,
চেয়ারম্যান হচ্ছে গার্জিয়ান থেকে পাঠায়। তাহলে তুমি একটু দেখো, এই যে লোয়াদকে যদি আমি ভাঙি, লেট করে শপথ নেওয়া কেউই পছন্দ করে না। সবাই কি চায়, জাস্ট টাইমে শপথ নেওয়া। এই যে পুলিশ একটা নিয়োগ ছিল, সেখানে জয়েনের কিছুদিন আগে কি করলো, নিয়োগ স্থগিত করে দিয়েছিল বা বরখাস্ত করেছিল। তাহলে কি তার শপথটা মিস হয়ে গেল। তার মানে কেউই চায় না শপথটা লেট করে করা। তার মানে লেট করে শপথটা কি সবাই অপছন্দ করে। So এই যে লোয়াদ অর্থ হচ্ছে আমাদের অপছন্দ করা, হ্যাঁ, অপছন্দ করা। সো এটা গেল আমাদের। আমরা তাহলে নেক্সট পাঁচটায় যাই। আচ্ছা, প্রথম হচ্ছে মেলাইন। আচ্ছা ঠিক আছে। সো আমরা একটু আসি, সে ধরো মেলাইন, আমরা এমটাকে আলাদা করি, অ্যালাইন। এই অ্যালাইন মানে কি? সারিবদ্ধ করে রাখা। বিন্যাস বা সারিবদ্ধ সামথিং। আচ্ছা, সো অ্যালাইন আমাদের ঠিক আছে, সারিবদ্ধ করে রাখা বা বিন্যাস করা। বাট তুমি যখন এর সাথে এম লাগাবা, সো ধরো তুমি, কে বলা যায়, সে ধরো তুমি একজন আমি ধরি, সে ধরো তুমি একজন পুরুষ, তুমি সুন্দরভাবে অ্যালাইন হয়ে আছো, তোমার ক্যারিয়ার খুব ভালোভাবে চলতেছে। যখনই তোমার সাথে একজন, এই যে এম ধারা তাহলে মহিলা নিয়ে আসে, যখনই তোমার সাথে একজন মহিলা যুক্ত হলো বা নারী যুক্ত হয়ে গেল, তোমার জীবনের রূপরেখা চেঞ্জ হয়ে গেল, তোমার কেরিয়ার হাওয়ায় উঠে গেল। তাহলে এই নারী বা মহিলা বা জননী বা মহিষী নারী তোমার জন্য অবশ্যই ক্ষতিকর ছিল। আচ্ছা, তার মানে মেলাইন মানে গেল ক্ষতিকর। এবার আমরা নারীর কন্টেক্সটে আসি। তুমি ধরো নারী, তুমি খুব ভালো পড়াশোনা করতেছো, কেরিয়ার খুব ভালোভাবে চলতেছে। তোমার টুক করে কি হয়ে গেল, একজন মেল, এম এ ধরো একজন মেইলের সাথে তোমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল, এবং তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি ঘুরতে যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ। হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি বিয়ে শাদী করে ফেলে দিলা, তোমাদের সংসার হয়ে গেল, পড়াশোনা লাঠি উঠলো, তোমার কেরিয়ার লাঠি উঠলো। তাহলে এই মেইল পার্সনের কারণে তোমার তো অবশ্যই ক্ষতি হয়েছে, তাই না? সো তাহলে আমরা কি বলতে পারি, তুমি পুরুষের ক্ষেত্রেও এম মানে মহিলা যুক্ত হলে ক্ষতি, নারীর ক্ষেত্রেও এম পুরুষ যুক্ত হলে ক্ষতি হচ্ছে তোমার পার্সপেক্টিভে। যে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, পড়াশোনায় ফোকাস বসতেছে না, সারাদিন ঘুরে বেড়াচ্ছ, মনোরুরু করে বেড়াচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে আমরা অ্যালাইনের সাথে যখন এম লাগাচ্ছি, ম্যালাইন হয়ে যাচ্ছে, এবং তখন কি হয়ে যাচ্ছে, সেটা তোমার ক্ষতিকে নির্দেশ করতেছে। সো এই যে ম্যালাইন অর্থ হচ্ছে আমাদের হচ্ছিল ক্ষতিকর, হ্যাঁ, সেটা তুমি নারী আসো পুরুষের সব কন্টেক্সটই ক্ষতিকর। ম্যালাইন অর্থ হচ্ছে ক্ষতিকর। আচ্ছা, কারো মাথায় কি এটা নিয়ে আর কোনো ভালো নেমোনিক্স আসতেছে, আমার একটু বলো, তাহলে আমারও পড়তে সুবিধা হবে। কারো মাথায় এটা নিয়ে কোনো নেমোনিক্স আর আসতেছে না? দেখো একটা আসে। ভাইয়া, আমি তো জানি যে এই যে মেলাইন, এটা সাধারণত আমাদের আসবাবপত্র হয়। তো এগুলো কিন্তু সহজে মাটিতে পচে না, এটা কিন্তু একটা ক্ষতিকর জিনিস, হুম। প্লাস্টিক জাতীয় একটা জিনিস। তো সেই হিসাবে আমরা মেলামাইন, রাখতে পারি। মেলামাইনের কথা বলতেছে তাই না? হ্যাঁ, মেলামাইন, হ্যাঁ, ওটার ওইটা কথা ওই যে বলছি। নিচেরটা আছে দেখো, মেলিয়েবল আছে দেখছো, ওখানে আমি পড়াবো ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেয়ে বলতেছিলা কি যেন, আপু একটু বলো। বলছিলাম ভাইয়া, একটা ভাইরাস আছে না, ম্যালিস নাকি কি যেন, হুম। তো আচ্ছা। ওইটাও তো খারাপ, মানে ওইভাবে ম্যাচ করা যায়। আচ্ছা, যে যেভাবে মনে রাখতে পারে, হ্যাঁ, এটা তাদের উপর, আমি এভাবে মনে আচ্ছা, শেষেটা হচ্ছে, নেক্সট হচ্ছে মেলিয়েবল। আচ্ছা, মেলিয়েবলকে আমরা যদি মেলামাইনের সাথে কম্পেয়ার করি, মেলামাইনকে হিট দিয়ে গলানো যায়, গলিয়ে তোমার শেপ চেঞ্জ করা যায়। সে আমি ধরে নিলাম মেলামাইনকে হিট দিয়ে গলানো যায়, গলিয়ে শেপ চেঞ্জ করা যায়, সামথিং লাইক প্লাস্টিকের মতো। তাহলে মেলিয়েবল মানে কি হচ্ছে, শেপ চেঞ্জ করা যাচ্ছে। শেপ চেঞ্জ করা মানে কি, নমনীয়। নমনীয় মানে কি, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে চেঞ্জ করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে নিউপ্যাথে। আচ্ছা, নিউপ্যাথে মানে কি আমরা দেখো। আচ্ছা, নিউ মানে কি, নিউ মানে হচ্ছে নতুন, হ্যাঁ। আর PHY, আচ্ছা, এটা ধরো আমাদের একজন নতুন পথযাত্রী, হ্যাঁ, পথযাত্রী। তো নতুন পথযাত্রী মানে কি, আমরা যদি বলি নতুন পথযাত্রী, এই পথে সে নতুন যাচ্ছে, আগে জানে না, আগে যায়নি। তার মানে আমরা কি বলতে পারি, সেটা নবদীক্ষিত। কোনো একটা জিনিসে যাওয়া, কোনো একটা জিনিস সে ফলো করা, সম্পূর্ণরূপে গ্রহণ করা, এটাকে বলা হয় দীক্ষা গ্রহণ করা। আর যে দীক্ষা গ্রহণ করে তাকে বলা হয় দীক্ষিত। বুঝে গিয়েছে? সো এই নিউপেথে অর্থ হচ্ছে নব দীক্ষিত, নব সে দয় দীর্ঘিকার, এই নব দীক্ষিত, হ্যাঁ। নবদীক্ষিত মানে কি, ওই জিনিসটা সম্পর্কে সে নতুন যাচ্ছে। সে ধরো ফার্স্ট ইয়ারে কি বলা যায়, নতুন চান্স প্রাপ্ত।
তো তুমি যদি একটা পার্টিকুলার লাইফের একটা পার্টিকুলার ওয়ে তুমি সম্পূর্ণরূপে ফলো করতেছো, তুমি ঘর সংসার বাদ দিয়ে তুমি হয়ে গেছে কি অস্ট্রে অস্ট্রিয়ার লাইফ লিড করতেছো, একদম সাদামাটা লাইফ লিড করতেছো। সে তুমি ধরো সে তুমি যদি মুসলিম হও, তো তুমি তাবলিগে 3 মাস বছরের পর বছর সময় দিচ্ছ এই, অথবা তুমি যদি অন্য কোনো ধর্মের হও, তুমি তোমার ধর্মের মতো যে ধার্মিক যেসব সেবা জগৎ সংসার থেকে দূর হয়ে তুমি পালন করতেছো। তার মানে কি তোমার আগের যে লাইফটা পুরোপুরি শেষ, তুমি সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করতেছো। তাহলে ওই পথে তুমি তো নতুন, তুমি তো তাবলিগে নতুন যাচ্ছ, বা তুমি তোমার ধর্মীয় যেসব কাজ সাধু সন্ন্যাসী তুমি তো নতুন যাচ্ছ, তা ওই পথে নতুন যাওয়া মানে কি নবদীক্ষিত হওয়া। আচ্ছা, প্লাস্টিক অর্থ কি আমাকে কেউ একজন বলো তো? প্লাস্টিক মানে কি? যেটাকে সহজে গলানো যায়। নমনীয়, নমনীয়। হ্যাঁ, নমনীয়। বুঝে গিয়েছে, প্লাস্টিক মানে হচ্ছে আমাদের নমনীয়। প্লাস্টিক মানে প্লাস্টিকের জিনিসপত্র না, প্লাস্টিক মূল অর্থ হচ্ছে না, আচ্ছা। এটা হচ্ছে প্লাস্টিকস শব্দতে, প্লাস্টিকস শব্দ অর্থ মানে গলানো সম্ভব, এরকম সামথিং ছিল। আচ্ছা, এর পাশে প্ল্যাটিটিউড। আচ্ছা, অ্যাটিটিউড মানে তো ভাব টাব, এগুলো তো আমরা ফেসবুক থেকে সবাই জানি। আচ্ছা, প্ল্যাটিটিউড মানে হচ্ছিল বিরক্তিকর মন্তব্য। হ্যাঁ, প্ল্যাটিটিউড মানে হচ্ছে বিরক্তিকর, বিরক্তিকর মন্তব্য, মানে যেটা শুনে তুমি খুশি না। বুঝে গিয়েছে? সো এখানে দেখো, আচ্ছা এটা এটা আমরা পরে পড়বো এই ওয়ার্ডটা। দেখো, ব্যানাল মানে কি গতানুগতিক, আমরা এই শব্দটা পড়েছি না? রিমার্ক, চিহ্নিত করতেছি, অথবা কি স্টেটমেন্ট দিচ্ছি কারোর প্রতি একটা গতানুগতিক, তুমি যদি স্টেটমেন্ট দাও একটা মন্তব্য করতে, গাজীপুরে যাচ্ছিস তো তো চান্স হবে না, তাহলে এটা হচ্ছে বিরক্তিকর মন্তব্য, তুমি তো এটা শুনতে পাচ্ছ না। ব্যানাল মানে গতানুগতিক, গতানুগতিক মানে কি সে কেউ সেটা পছন্দ করে না, সবাই কি নতুন নতুন জিনিস পছন্দ করে। সো এখানে এই ব্যানাল কনটেক্সটে ইউজ হচ্ছে মানে গতানুগতিক, তুমি যদি একটা খারাপ একটা মন্তব্য করো সেটা তো বিরক্তিকর ফেস হবে। হ্যাঁ, এটাই হচ্ছে। আর বিরক্তিকর মানে গতানুগতিক মানে কি তুমি এক জিনিস যদি অনেক দিন ধরে শোনো, তোমার তো সেটা অবশ্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, সো আমরা তাহলে ভাই, বলেন, আগেরটা দেখানো একটু। বলেন। এটা যে প্ল্যাটিটিউড হবে নাকি প্ল্যাটিচিউড হবে, হ্যাঁ, মানে আচ্ছা কোনটা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, এখানে মানে তোমার প্রোনাউন্সিয়েশনে অনেকে যেমন অ্যাটিটিউড বলে, বাট মূলটা হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড। আচ্ছা, আমরা যেমন বলি না স্কেজিউল, আচ্ছা, SCHEDULE, আমরা অনেকে বলি শিডিউল বলি, তাই না? তো এই মূলত ওই মাঝখানে ডিটা থাকলে এটা জয়ের মতো উচ্চারণ হয়, এটা হয় হবে স্কেজিউল, না হয় হবে সিজিউল। বোঝা গিয়েছে? বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা, সো এই স্পেলিং এ আমাদের অনেক সমস্যা আছে, আমাদের মূলত মানে ব্রিটিশরা যাদের শাসন করে গেছে সেই সব দেশে ইংরেজি নিয়ে এত পারাপারি। হ্যাঁ, রাশিয়ায় ওরা সবাই রুশ ভাষায় পড়ে, জার্মানিরা জার্মান ভাষায় পড়ে, চায়নারা চীনা ভাষায় পড়ে, জাপানিজরা জাপানিজ ভাষায় পড়ে। আর যেসব দেশকে হচ্ছে হলো ব্রিটিশরা শাসন করে শোষণ করে গেছে, তাদেরই ইংরেজি নিয়ে এত মাথা ঘামায়। এই যে আমরা এত কিছু পড়তেছি, এটা তো দরকার নেই। আবার তুমি দেখো নর্মালি, আবার এই যে যাদের ব্রিটিশরা শাসন করে গেছে তারা আবার নিজেদেরকে গর্ব করে হ্যাঁ কমনওয়েলথ গঠন করছে। মানে আমাদের তোমরা দেখো, আমাদের ব্রিটিশরা শাসন করে গেছে, শোষণ করে গেছে, তো এটা তো কোনোদিন সম্মানের না। হ্যাঁ, কিন্তু আমরা সম্মানের জায়গায় নিয়ে কমনওয়েলথ গঠন করে ফেলে দিচ্ছি। অথচ কমনওয়েলথ কি হয়েছে, আমাদের সম্পদ কি একসাথে ছিল, কমন ছিল? আমাদের সম্পদ তো ব্রিটিশরা নিয়ে গেছে। সো এইটুকু বুঝছো, এটা প্ল্যাটিটিউডও বলা যায়। এই ডটাকে তো টিটাকে চ উচ্চ হিসেবে উচ্চারণ করতে পারো, আর ডি যদি মাঝখানে থাকে সেটাকে জ হিসেবে উচ্চারণ করছে, মানে এটা আমরা বলি শিডিউল, শিডিউল না, এটা হবে স্কেজিউল বা স্কে বা সিজিউল বলা হয়। এটা কোনো কোনো জায়গায় সিজিউলে বলে, কোনো কোনো জায়গায় স্কেজিউলে বলে। হ্যাঁ, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। সো আমরা তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা, সায়েন্স মানে কি? সায়েন্স হচ্ছে জ্ঞান, জ্ঞান রিলেটেড। হ্যাঁ, তো আমরা দেখো এই ওয়ার্ডটা পড়ার আগে একটু সায়েন্স পড়ে নেই। কিভাবে সায়েন্স পড়ি, ধরো আমরা পড়লাম প্রি সায়েন্স। প্রি মানে কি পূর্বে, তাই না? SCIENCE, এই প্রি সায়েন্স অর্থ হচ্ছে পূর্ব জ্ঞান। আচ্ছা, এখানে দেখো এই সায়েন্সটারে কি মডিফাই হয়েছে না? এখানে তো সায়েন্সটাকে মডিফাই হয়েছে। আচ্ছা, আমরা নর্মাল সে তুমি একটু কথা বলো যে কোনো জিনিস যদি মডিফাই হয় শেষে যদি টি যুক্ত হয় বা ইডি যুক্ত হয়, তাহলে আমরা সেটা কি বলে পাস্ট বলি না? জি। সে কথার কথা আমাদের পাঁচ যুক্ত হয়, যেমন ডু, ডিড, শেষে ডি যুক্ত অনেক পাস্ট টেন্স হয়ে যায়। তো এখানে আমাদের মূল যেটা সমস্যা হয়েছে, সে প্রির জায়গায় প্রি আছে, এই সায়েন্সটার কি একটু মডিফাই হয়েছে না, সাইন্ড হয়ে গিয়েছে না? তো আগে ছিল পূর্ব জ্ঞান, তার মানে কি তার অবশ্যই তো ফেস চেঞ্জ হবে। তাহলে জ্ঞান যদি তুমি বাস্তবের সাথে কম্পেয়ার করো, একটা হচ্ছে পূর্ব আর একটা কি ভবিষ্যৎ।
তাই না? তাহলে এই প্রিসাইন্ড অর্থ হচ্ছে ভবিষ্যৎ জ্ঞান, হ্যাঁ, ভবিষ্যৎ। আমি যদি আবার যদি একটু আসি, আচ্ছা এখানে আমাদের প্রি সায়েন্স অর্থ হচ্ছে পূর্ব জ্ঞান, আর প্রি সায়েন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎ জ্ঞান, হ্যাঁ। ওকে, সো নেক্সট আমরা আছি প্রিস্টাইন। আচ্ছা, প্রিস্টাইনটা মানে কি আমি একটু বলি, হ্যাঁ। এটা হচ্ছে এক বলে আনটাস্ট কন্ডিশন। বলে না আমার একটা ফোন বিক্রি হবে, ফোনটা একেবারেই নতুন, জাস্ট একবার চালু করা হয়েছে বা টাচও করা হয়নি, মানে কন্ডিশন বলতে বলতে বলে না একবারে টাচও লাগেনি, একেবারে ইনটেক। এই যে কন্ডিশনটা মানে আনটাস্ট কন্ডিশন, অরিজিনাল না, একেবারে নতুন না, বাট নতুনের মতো, এই কন্ডিশনটা প্রকাশ করার জন্য প্রিস্টাইন শব্দটা ইউজ হয়। তার মানে এটাকে বলতে পারি আনটাস্ট কন্ডিশন, হ্যাঁ, আনটাস্ট কন্ডিশন। তার মানে দেখো এটা অরিজিনাল না, অরিজিনালের মতো, নতুন না, নতুনের মতো, এই যে অবস্থাটা প্রকাশ করার জন্য ফ্রিস্টাইন শব্দটা ইউজ হয়। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে রিপ্রোচ। এই রি দিয়ে অনেকগুলো ওয়ার্ড পড়বো। এই তোমাদের রিকন্ডাইট নামে একটা শব্দ পড়িয়েছিলাম, জি ভাই, এটা মানে দুর্বোধ্য। দুর্বোধ, আমরা রিকন্ডিশন গাড়ি দিয়ে পড়েছিলাম সম্ভবত। আচ্ছা, সো রিপ্রোচ আমরা যদি ভাঙি, রি, রি এর জায়গায় রি থাকলো, রি মানে আবার, হ্যাঁ। আর এপ্রোচকে আমরা কি বলতে পারি? অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ করা মানে কি, বলো? এগিয়ে আসা। অ্যাপ্রোচ করা, সান্নিধ্য লাভ করা। তার সান্নিধ্য লাভ করা, তাকে কোনো কিছু বলার চেষ্টা করা, তাই না? এখন তুমি একজন রে একটা কথা বলছো, তোমার ফ্রেন্ডের সাথে তুমি পাশাপাশি কথা বলতেছো, তুমি একবার একটা কথা বলেছো, সে শুনেনি, তাহলে তুমি দ্বিতীয়বার কি তার সাথে ভালো বিহেভ করবা না গালাগালি যুক্ত করবা? তোমার সব কাছের লোক, তুমি একজনে একটা কথা বলছো, সে শুনেনি, দ্বিতীয়বার কিন্তু তুমি তার সাথে ভালো বিহেভ করো না, তাকে অবশ্যই কিন্তু তুমি গালাগালি করবা, বা তাকে তুমি ক্রিটিসিজম করবা, তাকে তুমি বয়রা বলবা, এরকম সামথিং বলবা না? তো জি তুমি ভাইয়া। জিনিসটা মিলাও, তুমি প্রথমবার অ্যাপ্রোচ করতেছো, প্রথমবার ভালো মতো কথা বলতেছো, প্রথমবার যদি কেউ না শোনে, দ্বিতীয়বার একটু তুমি যদি নাও বলো, তার মনের ভিতরে একটা গালাগালি চলে আসবে, যে বয়রা, আমি এতবার বলতেছি তাও শুনতেছে না। সো এই রি অ্যাপ্রোচ মানে হচ্ছে গালিগালাজপূর্ণ, হ্যাঁ। রি অ্যাপ্রোচ মানে হচ্ছে আমাদের গালিগালাজপূর্ণ। আমরা যদি একটু যদি আসি, বা এটাকে বলা যায় সে গালাগালি করা, রি অ্যাপ্রোচ করা মানে গালাগালি করা, গালাগালি করা বা কুরুচিপূর্ণ কথা বলা, হ্যাঁ। ওকে, সো এখানে আছে এক্সপ্রেস ক্রিটিসিজম টুয়ার্ডস, আচ্ছা ঠিক আছে। সো এর পাশে রোবাস্ট। আচ্ছা, রো, আচ্ছা এই বাস্টকে আমরা নিলাম BURST। বার্স্ট হওয়া মানে কি? বিস্ফোরিত হওয়া না? জি সো ভাই। রহিম সাহেব অনেক স্বাস্থ্যবান, তার ওজন হয়ে গেছে 130 কেজি। সে শুক্রবার দুপুরবেলা যে মিল চলে, সে ওই সময় দুপুরবেলা ডাবল মিল চালায়, আর সে প্রচুর পরিমাণে খায়, তার পাকস্থলী অনেক বড়। তাহলে পাকস্থলী যদি অনেক বড় হয় এবং শুক্রবারে যদি কেউ যদি ডাবল মিল চালায়, তার মানে সে প্রচুর খায়। তার শরীর সেটাকে বাংলায় শুদ্ধ ভাষায় কি বলে? স্থূলকায়, কি জানো, স্থূলতায় ভোগা বলে, হ্যাঁ, অনেক স্বাস্থ্যবান। তার মানে সে কি যে কোনো সময় কি বার্স্ট হয়ে যেতে পারে, বিস্ফোরিত হতে পারে, তাই না? রিয়েল লাইফে সম্ভব না, মানুষ তার বিস্ফোরিত হয় না, বেলুন টেলুন বিস্ফোরিত হয়। তো এই রোবাস্ট, রোবাস্টে ধরো রহিম সাহেব বাস্ট হয়ে যাবে, রহিম সাহেব কখন বাস্ট হয়ে যায়, তার মানে তার এই যে বলে না তুমি ব্লাস্ট হয়ে যাবে, তোমার যে শরীর, মানে শরীর প্রচন্ড পরিমাণে ফোলা, প্রচন্ড শরীর স্বাস্থ্যবান, স্থূলতায় ভুগতেছে, তো এই কন্ডিশনটাকে বলে রোবাস্ট। তাহলে আমরা তো আর স্থূলতা মানি বাংলাদেশে কি বোঝায়, শরীরে মাংস থাকলে বলে যে স্বাস্থ্যবান, কিন্তু স্বাস্থ্যবান তো আর শরীর মোটা হওয়া না, তাই না? তো এই রোবাস্ট অর্থ হচ্ছে স্বাস্থ্যবান, হ্যাঁ, বা স্বাস্থ্যবান, বুঝা গেছে? So, বলে না রোবাস্ট কন্ডিশন, রোবাস্ট কম্পিটিশন, রোবাস্ট কম্পিটিশন মানে কি? স্বাস্থ্যবান কম্পিটিশন মানে এখানে স্বাস্থ্যবান তখন হবে না, তখন স্বাস্থ্যবান বলতে বোঝাবে মানে মানে প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়, হ্যাঁ। স্বাস্থ্যবান মানে কি? সে অনেক অ্যাক্টিভ, এরকম সামথিং। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যালুব্রিয়াস। আচ্ছা ঠিক আছে, স্যালুব্রিয়াস অর্থ হচ্ছে, তুমি যদি একটু আসো, আচ্ছা এই স্যালুটাকে আমরা কনভার্সন করি, হ্যাঁ, এই ব্রির জায়গায় ব্রি থাকুক, এই স্যালুর জায়গায় লিখলাম আমরা সাল্লু, আর ব্রির জায়গায় লেখো ভাই। তাহলে সাল্লু কাকে বলা হয় সালমান আমাদের? খানকে। সালমান খান, সে ধরো সালমান খান, আর এ হচ্ছে ভাই। তো এই ভদ্রলোক কি করতেছে? এই ভদ্রলোক বিয়ে শাদী করতেছে না,
চিরকুমার থেকে যাচ্ছে, কেউ কেউ বলতেছে তার ওয়াইফটাই বাচ্চা কাচ্চা আছে, তারা আছে তোমার সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, সে সবকিছু গোপন করতেছে। কারণ ওই প্রফেশনে গোপন করাটাই স্বাভাবিক, নাহলে তাদের কেরিয়ার শেষ শেষ হয়েছে। আবার কেউ কেউ ক্রিটিসাইজ করে বলতেছে তার বিয়ে শাদী করার কি দরকার, সে এক একজনের নিয়ে যায় তার ভ্যাকেশন হাউসে, 2 দিন পর সে নায়িকা হয়ে যায়, এরকম সামথিং বলতেছে। সো এই সাল্লু ভাই কি করতেছে, সে তার ওয়াইফ নেই, সে ধরো কিছু যায় না, সে ফুলের মতো নিষ্পাপ, তার ওয়াইফ নেই, বাচ্চা নেই, তাহলে সে টাকা পয়সা দিয়ে কি করতেছে? সে টাকা পয়সা দিয়ে কি করতেছে বলো? সে পুরোটাই বিলাসিতায় কাজে লাগাচ্ছে। সে বিলাসিতায় কাজে লাগানো মানে কি, সে সবকিছুতে, সে ধর বিলাসিতা না, সে মানে অপব্যয় করতেছে না, সে কি করবে? সবকিছুতে স্বাস্থ্যকর জিনিসপত্র করবে, সে সবকিছুতে স্বাস্থ্যসম্মত জিনিস খাবে। সে খাবার খেলে স্বাস্থ্যসম্মত খাবার খাবে, সে হলের পচা ডাল খাবে না। সে গরুর মাংস খেলে বেশি করে খাবে, সে হলের এই যে 1 সেন্টিমিটার কিউব 1 সিসি সাইজের গরুর মাংস খাবে না। তার মানে আমরা যদি আবার যদি রিলেট করি, এই সালুব্রিয়াস, সালুতে বলা যায় সাল্লু, সাল্লু মানে সালমান ভাই। আচ্ছা, সেই ব্রিতে আমরা বললাম ভাই, তার তো অনেক টাকা, তার তো ব্যয় করার জায়গা নেই, তার মানে সে কি করবে? সে তার লাইফ স্টাইলকে উন্নতি করবে। যার টাকা ব্যয় করার জায়গা নেই, ফ্যামিলি না থাকলে কি করবে? তার তো কোনো পিছুটান নাই। সে কি করবে? তার লাইফ স্টাইলকে লিফট মানে উন্নত করার চেষ্টা করবে। এখন লাইফ স্টাইল উন্নত করার প্রথম শর্ত কি আছে? জীবনযাত্রাটা কি অবশ্যই কি হবে? স্বাস্থ্যসম্মত হবে, হ্যাঁ। এই স্যালুব্রিয়াস শব্দ অর্থ হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত, হ্যাঁ, স্বাস্থ্যসম্মত। এই স্যালুব্রিয়াস দিয়ে আরো একটা ওয়ার্ড পড়বো, ওখানে এই সেম রিলেটেড আছে। তো আমরা যদি একটু আসি, প্রি সায়েন্স অর্থ হচ্ছে হলো ভবিষ্যৎ জ্ঞান, প্রি সায়েন্স অর্থ হচ্ছে পূর্ব জ্ঞান, পূর্ববর্তী জ্ঞান, এটা হচ্ছে ভবিষ্যৎ জ্ঞান। প্রিস্টাইন মানে হচ্ছে আনটাস্ট কন্ডিশন। রি রিপ্রোচ মানে হচ্ছে গালাগালি করা, এটা হচ্ছে অ্যাপ্রোচের সাথে রিলেটেড। রোবাস্ট অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান মানে কি? সে অ্যাক্টিভ। এখন কেউ যদি বলে আহ সে আর্থিক দিক থেকে রোবাস্ট, তাহলে আর্থিক দিক থেকে স্বাস্থ্যবান মানে কি? তার কাছে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ। যদি বলে কেউ জমি জমার মানে প্রপার্টির দিক বিবেচনায় সে রোবাস্ট, তার মানে কি? তার অনেক জমি জমা আছে। মানে রোবাস্ট বলতে মানে কি? প্রাচুর্যে ভরা, হ্যাঁ। আচ্ছা, সালুব্রিয়াস মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত, হ্যাঁ। সো আমরা তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই আজকে ইন্টারেস্টিং। আচ্ছা, নেক্সট আসি স্যাংশন। এই স্যাংশন মানে কি বলো? কেউ কি জানো স্যাংশন অর্থ কি? নিষেধাজ্ঞা। আচ্ছা, এর কনটেক্সট হচ্ছে দুইটা, হ্যাঁ। নিষেধাজ্ঞা তো গেলাম, আচ্ছা বলে না ইউএসএ অমুক দেশের পর স্যাংশন দিয়েছে, স্যাংশন দেওয়া মানে কি? নিষেধাজ্ঞা দেওয়া। আচ্ছা, আর একটা অর্থ হচ্ছে বলে না ব্যাংক থেকে লোনটা স্যাংশন হয়ে গিয়েছে, এটা লোনের ক্ষেত্রে বেশি হচ্ছে, যে লোনটা স্যাংশন করে ফেললাম। মুভিগুলো দেখা যায়, নাটকগুলো দেখা যায়, ব্যাংক থেকে লোন নিয়ে গেছে, লোন যে অনুমোদন হয় সেটা কি বলে? স্যাংশন হওয়া বলে, হ্যাঁ। বলে না বাড়ির জন্য লোনটা স্যাংশন করে ফেলছি। এই স্যাংশনের মানে একটা অর্থ হচ্ছে অনুমোদন করা, হ্যাঁ, অনুমোদন। আর 2 নাম্বার যেটা রিসেন্টলি কন্টেক্সট ইউজ হয় সেটা হচ্ছে নিষেধাজ্ঞা, হ্যাঁ। সো নিষেধাজ্ঞা, আচ্ছা, ধাক্কা বানান কিরকম? আচ্ছা, এর- এরকম সামথিং মনে হয় নিষেধ, আচ্ছা যাই হোক। সো স্যাংশন মানে হচ্ছে অনুমোদন, নিষেধাজ্ঞা। সো আমরা একাডেমিকে মূলত নিষেধাজ্ঞাটা খুব কম ইউজ হয়। নিষেধাজ্ঞা তো আমরা জানি যে, হ্যাঁ, আমরা মূলত এটা ফোকাস দেবো অনুমোদন। কিভাবে স্যাংশন অনুমোদন? বল না লোন স্যাংশন হওয়া, লোন স্যাংশন হওয়া মানে লোন অনুমোদন হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছিল সিডালাস। আচ্ছা ঠিক আছে, সিডালাস ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা আমার একটু বলো, ধরো তোমার বাড়িতে একটা ডল, সিডালাস, আচ্ছা সি ডাল আস, আচ্ছা ডাল, এই ডালরে আমি কম্পেয়ার করলাম সে ডলের সাথে। ডল মানে কি? পুতুল। তুমি যদি পুতুলের ভিতরে তো প্রাণ নেই, তুমি যদি একটা পুতুল তোমার বেডের পাশে রাখো, তুমি শুয়ে আছো, তোমার দিক ফেসটা ঘুরায় রাখছো, তাহলে যতক্ষণ পর্যন্ত না পুতুলটাকে কেউ নাড়াবে সে কি তোমার দিকে তাকিয়েই থাকবে। আবার সে তুমি ধরো পুতুলটাকে কোথাও বসিয়ে রাখছো, তাহলে যতক্ষণ পর্যন্ত না কেউ নড়াচড়া করবে সে বসেই থাকবে, কারণ তার ভিতরে তো প্রাণ নেই, সে তো নড়াচড়া করতে পারবে না। এটা বাদ গেল, এটা তার লিমিটেশন গেল, কিন্তু সে এই যে দীর্ঘক্ষণ বসে থাকতেছে, তুমি ঝুলায় রাখলে ঝুলে থাকতেছে, তুমি ধরো পুতুলের গায়ে ময়লা হয়ে গেছে, তুমি কি করলে মুছে সাথে শুকা দিয়ে আসলা দড়িতে, সে দড়ির সাথে ঝুলেই থাকতেছে। তার মানে সে, তাই তুমি ডিপলি কন্টেক্সট নিতে পারো। এটা যদি মানুষ হয়, যে একজন মানুষ বসেই থাকতেছে, তুমি যদি তারে বলো ঝুলে থাকতে সে ঝুলেই থাকতেছে, তুমি যদি তারে বলো শুয়ে থাকতে সে শুয়েই থাকতেছে, তার মানে সে তোমার কথা হুবহু ফলো করতেছে। হুবহু ফলো করা মানে কি? সে তোমার কথা কি একদম ফুললি মেনটেন করে চলতেছে। তার মানে সে এই যে কেউ যদি কোনো জিনিসের প্রতি ফুললি মেনটেন করে চলে, এটা আমরা ছোটবেলায় একটা রচনা পড়তাম না, অধ্যবসায়ী। অধ্যবসায়ী মানে কি? কোনো একটা জিনিসের উপর ফুললি ফোকাসড, যেটা করতেছে তো করতেছি। সো এই সিডালস মানে হচ্ছে অধ্যবসায়ী, হ্যাঁ।
অধ্যাবসায়। আচ্ছা আমি তোমাদের একটু বলি, হ্যাঁ। আমরা যে যে আহ ক্যাপ্রিক ক্যাপ্রিসিয়াস পড়েছিলাম না, অস্থির মতি, হুটহাট করে ডিসিশন চেঞ্জ করে। আর জি ভাই। তোমাদের রিসোলুট নামে একটা ওয়ার্ড পড়েছিলাম। জি পড়িয়েছিলেন, এটাও আচ্ছা, মাস্তির মধ্যে। এইস্টের মতে। আচ্ছা রিসোলেট মানে অস্তমিত, এখানে বলেছিলাম আমরা শুধু সোলেট। সোলেট মানে কি, একটা জিনিসের দিকে মোটিভেটেড হওয়া, তাই না? আর রিসোলেট মানে কি, মোটিভেটেড হওয়া না, হুট হুট ডিসিশন চেঞ্জ করা। এই সেডুলাস মানে হচ্ছে সৌলেট। হ্যাঁ, সৌলেট মানে কি, একটা বিষয় ফিক্সড, যে তুমি এডমিশন আসো, তুমি এডমিশনটা দিয়েই ছাড়বা, দেখেই ছাড়বা। এটা হচ্ছে সিডালাস কন্ডিশন বা সৌলেট কন্ডিশন। হ্যাঁ, বোঝা গিয়েছে এতটুকু? কিভাবে কম্পেয়ার করবা দেখো, এর ভিতরে ডাল আছে, ডাল মানে ডল, ডল কি থাকে একদম ফোকাসড। তুমি যদি বসায় রাখো তোমার দিক তাকালে সে বসেই থাকবে, তার মানে সে দৃঢ় অধ্যবসায়ী। আচ্ছা নেক্সট হচ্ছে হলো স্ফোরিক, স্ফোরিফিক, সোফোরিক। আচ্ছা এখানে দেখো এই ওয়ার্ডটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি যদি আসি, সো এর জায়গায় সো থাকলো, PORIFIC। এই পরি কি বাস্তবে দেখা যায়? বলো। না। পরীর কনসেপ্ট আমরা জিন থেকে নিয়ে আসছি, তাই না? পরি বলতে বাস্তবে কিছু আছে? আমরা বলি নারী জিনরে পরি বলি। সো মানুষের যে স্বপ্নে দেখে না, জিন তারে তুলে নিয়ে চলে যাচ্ছে, পরি আসতেছে, তারে বিয়ে শাদী করতেছে, বিয়ে শাদী করে তারা আকাশে তুলে নিয়ে যাচ্ছে, এই টাইমে তার ঘুম ভেঙে যায়। সে পরি কোথায় আসে? ঘুমের, নিদ্রার ভিতরে আসে, তাই না? এসফরিফিক সোফরিফিক মানে হচ্ছে নিদ্রাকর, হ্যাঁ, নিদ্রাকর। So, আমি আবার আসি, সোফরিফিক পরি কখন আসে? ঘুমের ভিতরে এসে তোমার তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে শাদী করে আকাশে নিয়ে যাচ্ছে, হুট করে ঘুম ভেঙে গেছে, তার মানে পরি আসে, পরির সাথে রিলেটেড হচ্ছে নিদ্রা, ঘুম। তো সোফরিফিক মানে হচ্ছিল নিদ্রাকর। নিদ্রাকর মানে কি, তোমার ঘুম আসতেছে, হ্যাঁ। এই যে আরেকটা কন্ডিশন আছে লেথার্জিক, এটা হচ্ছে লেথার্জি বৈশিষ্ট্য, আর কন্ডিশন আবার লেথার্জিক। লেথার্জিক কি পড়াইছে তোমাদের? না ভাই, এটা তো আচ্ছা পড়ানো পড়ায়নি। হয়নি। সো সোফরিফিক মানে হচ্ছে নিদ্রার সাথে রিলেটেড, ঘুম ঘুম পাচ্ছে, মানে নিদ্রা কর। আচ্ছা আচ্ছা এরপর আসি স্টার্ন। আচ্ছা, তো স্টার্নের সাথে তুমি যদি একটু আসো, ধরো আচ্ছা আমরা যদি আসি টার্ন, সো এই টার্নকে আমি টার্নের সাথে কম্পেয়ার করি। টার্ন মানে কি? পুরা। মানে ভাই প্যাচ। প্যাচ। বলে না রাস্তায় একটা টার্ন আছে, তাই না? সো টার্ন যদি থাকে তাহলে তো ভালো, তাহলে তোমার ধরো সে গাড়ি মানে কোনো কিছু ধরো টার্ন আছে মানে কি, মোড় আছে জীবনের, মারপ্যাচ আছে, তার মানে কি তোমার এই টার্নের সাথে মিলাতে হলে কি, তোমার গাড়ির চাকা ঘোরাতে হবে, তাই না? ডানে ভাবে মুভ করতে হবে। মুভ করা মানে কি, চেঞ্জ করা মানে কি, নমনীয়। হ্যাঁ, তার মানে আমরা টার্ন মানে কি, রাস্তার বাঁক, মোড়। তাহলে মোড় দিয়ে তোমার যেতে হলে কি, গাড়ির স্টিয়ারিং হুইল কি অবশ্যই ঘোরাতে হবে, তাই না? তাহলে স্টিয়ারিং হুইল ঘোরানো মানে কি, সেই জিনিসটা অবশ্যই নমনীয় থাকতে হবে। নমনীয় না থাকলে, জ্যাম হয়ে থাকলে তো তুমি তো সোজা বিএমটিএফ এর ভিতর ঢুকে নিয়ে যাবে গাড়ি, তাই না? তুমি তো তখন এই শিমুলতলির দিক যেতে পারবে না। তো এখন তার মানে টার্ন মানে আমরা বলতে পারি নমনীয়র সাথে কম্পেয়ার করতে হবে। এখন এর আগে আছে এস, তার মানে কোনো কিছুর আগে এস টেস হ্যান ত্যান কোনো কিছু হলে আমরা ধরলাম উল্টা, তার মানে স্টার্ন মানে কি, ঘুরানো সম্ভব না। ঘুরানো সম্ভব না মানে কি, তোমার গাড়ির স্টিয়ারিং বেল্ট অনমনীয় হয়ে আছে। হ্যাঁ, অনমনীয়, আমরা দেখছি নমনীয় রিলেটেড অনেকগুলো করছি। সো স্টার্ন মানে হচ্ছে হলো অনমনীয়। আচ্ছা নেক্সট ওয়ার্ড আছে টেন্ডেন্সিয়াস। আচ্ছা টেন্ডেন্সিয়াস, আচ্ছা আমরা বলি না ওর টেন্ডেন্সি খারাপ, এরকম একটা ওয়ার্ড ইউজ করি না? কি ভাইয়া? প্রবণতা। হাসলাত খারাপ, অভ্যাস খারাপ, বলি না ওর টেন্ডেন্সি খারাপ। সো টেন্ডেন্সি অর্থ হচ্ছে হলো প্রবণতা। হ্যাঁ, টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা। আমি যদি আসি, টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা, আর টেন্ডেন্সিয়াস মানে হচ্ছে প্রবণতা সহ আসছে। তার মানে তার একটা প্রবণতা আছে এবং প্রবণতা সহ আসছে, এটা মানে হচ্ছে উদ্দেশ্য প্রবণ। হ্যাঁ, উদ্দেশ্য প্রবণ। আমি যদি আবার একটু আসি, টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা, আর টেন্ডেন্সিয়াস মানে হচ্ছে উদ্দেশ্য প্রবণ। সো আজকে আমরা একটু মানে ওই যে পাঁচটা পাঁচটা করে পড়ছি, তো এই জন্য সময় কম লাগছে। সো আজকে কয়টা পড়লাম, 3 4 5 6, সো আজকে 30টা ওয়ার্ড আমাদের এখানেই শেষ হয়ে গেছে। আজকে মানে একটু আমরা দ্রুত গিয়েছি, বাট আজকে কিছু কিছু ওয়ার্ড তোমাদের হয়তো বা পরিচিত থাকার কথা। যেমন স্যাংশনটা মোটামুটি সবাই জানে, টেন্ডেন্সি সম্পর্কে সবাই জানে। আবার আমরা যদি জানি যে আহ, আহ, এখানে যে প্লাস্টিক সম্পর্কে সবাই জানে, প্লাস্টিক মানে হচ্ছে নমনীয়। সো দুই তিন তিন চারটা ওয়ার্ড হয়তো বা সবার কমন হতে পারে। সো ওয়ার্ড গুলো একটু পড়বা, হ্যাঁ। যেমন এই যে হাইপারবোলা মানে অধিবৃত্ত, এটা অনেকেই জানে। আচ্ছা ফ্যাটিক, আচ্ছা বাকিগুলো হয়তো বা না জানতে পারে। সো ওয়ার্ড গুলো একটু পড়বা, পেঁচাবা না। আর
জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আমি জাস্ট অর্থ বলে দিচ্ছি, এভাবে পড়বা। আমি যেরকম গতদিন বললাম যে এখানে র্যান্ডমলি গ্রুপ নাম্বার দিব, পরে এখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ওয়ার্ড লিখবা, সাইডে অর্থ লিখবা। আর এক্সাম্পল গুলো হচ্ছে তুমি পেপার পড়ে দেখতে পারো, পেপারে দেখবা যে এই ওয়ার্ড গুলো হুবহু আছে, অথবা অনলাইনে সার্চ দিতে পারো যে এত এক্সাম্পল সেন্টেন্স, দেখলেই দেখবা অনেক সেন্টেন্স চলে আসবে। সো আজকে আমাদের মূলত এই পর্যন্তই। তোমাদের কারো কি কোনো সাজেশন আছে, একটু বললে বলতে পারো। ভাইয়া 3 নাম্বার স্লাইডের সেকেন্ড ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা যদি আরেকবার বলতেন। ও আচ্ছা, ঠিক আছে। সো ইন ট্রান্সিজেন্ট, আচ্ছা, এই ট্রান্সিজেন্টকে আমরা রিলেট করতে পারি ট্রানজিয়েন্টের সাথে। ট্রানজিয়েন্ট মানে কি? এই যে ধরো আমি সুইচে চাপ দিছি, কারেন্ট, আচ্ছা ধরো আমাদের ভোল্টেজ, কারেন্ট বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হঠাৎ করে ফিক্সড হয় না, হ্যাঁ, এটা যে ঢেউয়ের মতো দুলতে থাকে, দুলে এক সময় যায় ফিক্সড হয়। আমি ধরো একটা গাড়ি যদি চালাই, আমি যদি ব্রেকে চাপি, সে কি সাথে সাথে থামবে না, একটু সামনের দিকে যেয়ে থামবে, একটু তো সামনের দিকে যাবে, তাই না? একটু হ্যাঁ, তাহলে এই যে ট্রানজিয়েন্টটা হচ্ছে এটা, ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা বুঝবে। আচ্ছা, ট্রানজিয়েন্ট মানে ধরো তুমি আমাদের ক্ষণস্থায়ী। তাহলে তুমি যদি এবার ফিগারলি চিন্তা করো, ট্রানজিয়েন্ট আসলে এরকম আঁকা বাঁকা হয়, এই যে এই জায়গায় দেখো নড়াচড়া করতেছে, তার মানে নমনীয়। তাহলে ইনট্রানজিজেন্ট মানে কি? নমনীয়ের উল্টা। নমনীয়ের উল্টা মানে কি? অনমনীয়। হ্যাঁ, বোঝা গেছে? অনমনীয় মানে কি? সে কোনো কম্প্রোমাইজ করবে না। যেমন আমি যেরকম নাম না বলি, আমাদের এক টিচার ছিল, ফার্স্ট ইয়ারে অ্যাসাইনমেন্ট দিব। সো তখন করোনার টাইমে অফ ছিল, 2-3 মাস অনলাইনে ক্লাস হয়ে গেছে, আমরা গিয়েছি কুয়াকাটা গেছি ঘুরতে। তা ম্যাডামরা ফোন দিলাম, এক ম্যাম কি করলো, সিটি হোল্ড করে দিল। আর এক ম্যামরা বললাম, সে ম্যাম তো মানে অ্যাসাইনমেন্টের জন্য বললো, ল্যাব রিপোর্টের জন্য বলছে যে আমি যদি তোমাদের একদিন পরে ল্যাব রিপোর্ট নেই, তাহলে বাকিদের প্রতি তো ইনজাস্টিস হয়ে যায়। মানে উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলছে, আমি যদি তোমাদের ল্যাব রিপোর্ট একদিন পরে নেই, তাহলে বাকিদের প্রতি ইনজাস্টিস হয়ে যায়। তার মানে কি? সে আমাদের ল্যাব রিপোর্ট একদিন পরে নিবে না। এই যে একেবারে কট্টর, কোনো নমনীয় না, এটা হচ্ছে অনমনীয় কন্ডিশন। হ্যাঁ, ইনট্রানসিজেন্ট অবস্থা। এটা অনেকগুলো পড়েছি আমরা, এই যে অনমনীয় তো অনেকগুলো জিনিস বললাম, তাই না? বোঝা গিয়েছে এতটুকু? আচ্ছা, আর কারো কি জি কোনো ভাইয়া আর কারো বুঝছি। কি কোনো কনফিউশন আছে? কেউ কি ক্লাসের ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছো, সাজেশন, ফিডব্যাক, কোনো কিছু? আচ্ছা, তো কারো যদি কোনো কিছু না থাকে, আমি এটার পিডিএফটা দিয়ে দিচ্ছি এখনই। আর আজকে ক্লাস তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামীকালকে। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।